নমস্কার। আজকে এমন একজন অতিথির সঙ্গে আমি কথা বলবো যার নাম সম্ভবত আপনারা শোনেননি, শোনার কথাও নয়, এবং যার নামটা শুনে আপনাদের মনে হবে যে এই ভদ্রলোককে সুমনবাবু কোথা থেকে খুঁজে বার করলেন। দেখুন, আমাদের তো খুঁজে বার করাই কাজ। কখনো সখনো বন্ধুদের সূত্রেও আমরা এই ধরনের মানুষের সঙ্গে পরিচিত হতে পারি। সেই রকমই একজন মানুষকে আজকে আপনাদের সামনে হাজির করছি। তার নাম হচ্ছে ধনপত রাম আগরওয়াল। এইটুকু শুনে আপনারা ভাবছেন যে আগরওয়াল মানেই তো মারওয়ারি, আগরওয়াল মানেই ব্যবসায়ী, আগরওয়াল মানেই অবাঙালি। দেখুন, এই একটা পারসেপশন যেটা অনেক বাঙালির মধ্যে রয়ে গেছে, সেটাকে দূর করাও আমাদের কাজ। কেননা এখন পশ্চিমবঙ্গে কে বাঙালি আর কে অবাঙালি, কে বহিরাগত আর কে ভূমিজ, এই নিয়ে যে একটা অনাকাঙ্ক্ষিত তর্ক হয়েই চলেছে, এর কোনো মানে হয় না। কেন মানে হয় না, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন এই ধনপত রাম আগরওয়াল মশাই। কেন? তার জন্ম পূর্ববঙ্গে, দিনাজপুরে, মানে উত্তরবঙ্গের, এবং শৈশব কেটেছে শিলিগুড়ি, যৌবন কেটেছে শিলিগুড়ি, লেখাপড়া করেছেন শিলিগুড়িতে, এবং অর্থনৈতিক দীক্ষা নিয়েছেন আমাদের সময়কার মোটামুটি প্রসিদ্ধ অধ্যাপক অলোক ঘোষের কাছে। আর তারপর সারাটা জীবন তিনি যে কত বিচিত্র কাজ করেছেন, সেটা তার বায়োডাটা পড়ে আমার মাথাটা একটু বনবন করে ঘুরছিলই বলতে পারেন। তিনি একাধারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একাধারে ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস প্র্যাকটিস করেন, একাধারে স্বদেশী জাগরণ মঞ্চের একেবারে যারা মাথায় বসে আছেন তাদের একজন, এবং অকপটে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, যাকে আমরা বলি কলিং এ স্পেড স্পেড, তার সঙ্গে আমার এই ফর্মালি আলোচনা শুরু হওয়ার আগে কথা বলে এটাই আমার তার সম্পর্কে সিদ্ধান্ত। সুতরাং বলতে গেলে এনার মধ্যে ওই মুখে এক মনে আর এক, যেটা এখন আমাদের মধ্যে প্রায় একটা এপিডেমিকের মতো হয়ে গেছে, বিশেষ করে পলিটিশিয়ানদের, সেটা ওর মধ্যে নেই। উনি যা বিশ্বাস করেন সেটা অনেক অধীত লেখাপড়া থেকে সেই বিশ্বাস তিনি অর্জন করেছেন সাধনার মধ্যে দিয়ে, এবং সেই বিশ্বাসটাকেই তিনি আঁকড়ে আছেন, এবং তার পক্ষে যা যা যুক্তি যেভাবে সম্ভব সেটা তিনি করে থাকেন। তার মূল মন্ত্র হলো, ভারতকে যদি সত্যিকারের একটা মহাশক্তি হিসেবে মাথাচাড়া দিতে হয়, তাহলে এই বিদেশি টেকনোলজি নিয়ে আসবো, আর নিয়ে এসে ভারতবর্ষের কারখানায় সেগুলোকে একটু এদিক সেদিক করে আমরা চালিয়ে দেবো অ্যাজ মেক ইন ইন্ডিয়া বলে। এইসবে চলবে না। দেশজ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস দরকার, যেটা কার্যত খুবই উপেক্ষিত। দরকার এন্টারপ্রেনারশিপ অফ ইন্ডিয়ানস, দরকার তাদের একটা গ্লোবাল এক্সপোজার। সব মিলিয়ে তিনি এসেনশিয়ালি, আমার মনে হয়েছে, শেষ বিচারে একজন গান্ধিয়ান, মাইনাস গান্ধীজ ইডিওসিনক্রেসিস। অর্থাৎ গান্ধী যেভাবে গ্রামকেন্দ্রিক অর্থনীতির কথা বলেছিলেন, সেটা তো আর আজকের যুগে না সম্ভব, না কেউ বাস্তবায়িত করতে পারে। আমি আপনাকে প্রথম প্রশ্ন করি যে এই যে আপনারা পূর্ববঙ্গ থেকে এলেন, সেই আসার হিস্ট্রিটা কি? আপনিও কি উদ্বাস্তু হয়ে এসেছিলেন, না আপনার বাবা এসেছিলেন? আমার বাবা এসেছিলেন। আচ্ছা, আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আপনারা কি করতেন? ব্যবসা করতেন নিশ্চয়ই। হ্যাঁ, দেখুন, বাবারা প্রথমে তো হরিয়ানা ভিওয়ানি জেলায় একটা গ্রামে, ওখানেই বাবার জন্ম। বাবার বয়স প্রায় 12 বছর যখন উনি এখানে বাংলাদেশে দিনাজপুর টাউনে এসছেন। কেন? বাবার আসার আগে ভিওয়ানি থেকে বলছি
আমার পিসিমার তার বিয়ে হয়েছে প্রথমে এখানে। তো উনি আগে এখানে এসেছেন বাংলাদেশে। তখন তো বাংলাদেশ আর ছিল না, ভারতবর্ষই ছিল। ঠিক আছে? তো তখন একটা এমন ছিল যে ব্যবসা করতেই প্রায়ই হরিয়ানা, রাজস্থান থেকে আমাদের ব্যবসায়ীরা তারা এদিকেই আসতো। তো কেউ হয়তো কলকাতায় এসছে, কেউ হয়তো শিলিগুড়িতে এসছে। শিলিগুড়ি অত প্রচলিত ছিল না তখন। রায়গঞ্জ, দিনাজপুর এই টাউনগুলোতে একটু ব্যবসা বেশি ছিল। কাজেই শিলিগুড়ি পরে ডেভেলপ হয়েছে। তো দিনাজপুরে আসা হলো। তো বাবার বয়স তখন ছিল 12 বছর বয়স, কিন্তু বাবার আগে আমার জেঠামশাইরা তারা আগে এসছে। তো আমার যে সবথেকে বড় জেঠামশাই কুঞ্জিলাল, উনি প্রথমে এসছেন, তারপরে আমার বাকি দুজন আরও জেঠামশাইরা তারা এসছে, তার বাবা এসছেন। তো বাবা এরা কাপড়ের ব্যবসা করতো দিনাজপুর টাউনে। আর আমার দাদু তারা হয়তো আরও তার থেকে আগে এসছে। তো বাবার বিয়ে কিন্তু ওখানেই থাকতে থাকতেই বিয়েটা হলো। মা জন্মস্থান দিনাজপুর ডিস্ট্রিক্টেই, ওখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে আর একটা গ্রাম আছে খানসমা। তো খানসমা গ্রামেই মায়ের জন্ম। কারণ মা, আমার দাদুরা তারা অনেক, মায়ের বয়স এখন 104। মা এখন থাকে হরিয়ানা আমার ছোটো ভাইয়ের কাছে। তো ধরেন, তো 46-এর টুয়ার্ডস দ্য এন্ড অফ 46 যখন বোঝা গেল যে এখন পার্টিশন হচ্ছে আর এরকম, তখন বাবারা শিলিগুড়ি চলে আসেন। শিলিগুড়িতে এখন, তারপরে শিলিগুড়িতে ব্যবসা, কাপড়ের ব্যবসা, ট্রেডার। আর আমাদের মানে খুব নির্দিষ্ট খুব একটা বড় দোকান বা ওরকম কিছু ছিল না। তো শিলিগুড়িতে যে বাবা যখন ছিলেন, ওই হাটে হাটে কোনো মাটিগাড়া, কোনো দিন নকশরবাড়ি, কোনো দিন হয়তো উদলাবাড়ি, এইসব আশেপাশে জায়গায় যেখানে হাট হতো, প্রত্যেক দিন ওই হাট বাজার করতে কাপড় ব্যবসা তো করতো। আপনি কোথায় কোন স্কুলে পড়েছেন? শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে, সেখানে কি হিন্দি মিডিয়াম ছিল? হিন্দি মিডিয়াম। ক্লাস 11 পর্যন্ত আমি হিন্দি মিডিয়াম স্কুলে শিলিগুড়িতে পড়েছি। বাংলা পড়তে হতো? হ্যাঁ, বাংলা তো ছিলই। বাংলা আমাদের মানে ক্লাস 5 to 8 কম্পালসরি। আমি বাংলা পড়তে, লিখতে, বলতে সব জানি। আপনার বাড়ির সবাই তাই বাংলা বাংলা সবাই, অনর্গল সবাই, বলতো? সবাই। আমার মা তো একবারে পাকা বাঙাল। মা তো মানে বাংলাদেশী জন্মেছে আর ওখানে সবকিছু ওখানেই হয়েছে। এমনি বাড়িতে আমার দাদারা সবাই কিন্তু ভালো বাংলা বলে, বাংলা পড়তে জানে বলে। আপনার নিজের যে কলকাতায় এখন বাড়ি, আমি তো সেখানে 76 সালে কলকাতায় এসেছি। আপনাদের বাড়িতে কথাবার্তা কি বাংলায় হয় না না, না, হিন্দিতে? বাড়িতে কথা, আমার দাদাদের মধ্যে আমরা মারোয়াড়িতে আমাদের হরিয়ানবি কথায় বলি। আর বাকি যারা এখন, তো আমার ধরুন বাচ্চারা আছে, তাদের সাথে বেশিরভাগ এখন হিন্দিতেই কথা হয়। তারা বাংলায় তবে জানে না? তবে আমার দিদির বাড়ি রাজগঞ্জ, জলপাইগুড়িতে, জলপাইগুড়ি জেলা। তো দিদিতে এখন জামাইবাবুর সাথে, আমার ভাগ্নের সাথে বাংলাতেই কথা হয়। তার মানে বাইলিঙ্গুয়াল ফ্যামিলি অর হ্যাঁ, ট্রাইলিঙ্গুয়াল? হ্যাঁ, সে ট্রাইলিঙ্গুয়াল তো বলুন। আপনি আমাদের শিলিগুড়ি তো এমন যে আমাদেরকে নেপালি ভাষাও জানতে হতো, কেন ওখানে চাকর-বাকর যারা আসে সব পাহাড় থেকে আসে। তো এখন আমি সেরকমভাবে তো নেপালি কথাও ভালো বলতে পারি। ওকে। হ্যাঁ। তো আপনি শিলিগুড়িতে স্কুল করলেন, কলেজে কোথায় গেলেন? কলেজ কলকাতায় এসে 76 থেকে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাস করলাম। সেন্ট ফার্স্ট ক্লাস। জেভিয়ার্স? হ্যাঁ, সেন্ট জেভিয়ার্সে কমার্স পড়লেন? কমার্স। আচ্ছা, তারপর? আমি তখন ক্যালকাটা ইউনিভার্সিটি টপ 20 এর মধ্যে ছিলাম। ওকে। হ্যাঁ, তারপরে ফার্স্ট ক্লাস। আপনি ঢুকে এখান গেলেন থেকে তারপরে? আবার যোগেশচন্দ্র আপনার পাশেই, যোগেশচন্দ্র ল কলেজ থেকে ল পাস করলাম। আর মমতা চার্টার্ড ব্যানার্জিও অ্যাকাউন্টেন্সি করলাম। করেছে? হ্যাঁ, মমতা ব্যানার্জিও করেছে? হ্যাঁ, সে হতে পারে। তো আপনি আমি 1982 তে পাস করলাম। আমি ঠিক জানি না মমতার বছরগুলো কি, তবে মমতাদি তো হয়তো আমার থেকে বয়স একটু বড়। হ্যাঁ কিছু, উনি ও নিশ্চয়ই আগে করেছেন। 1955 বর্ন, আপনি আপনি তো 59। 59, তো উনি হয়তো নিশ্চয়ই 4-5 হ্যাঁ, বছর তখন আগে করেছেন ততক্ষণে হয়তো হয়তো। পাস আউট হয়ে গেছে। হ্যাঁ, তা হতে পারে। তখনও কি এই যোগেশচন্দ্রের টোকাটুকি হতো? টোকাটুকি পরীক্ষার সময় হতো। কারণ তখন ল, আমাদের যখন ছাত্রাবস্থায়, তখন লয়ে কেউ লেখাপড়া করতো না, সবাই মোটামুটি বই ফই নিয়ে যেত। কিন্তু আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করেছি, আমার ল এর দিকে একটু ন্যাক ছিল প্রথম থেকেই। হুম। বরং ইভেন কলেজে যারা ব্যারিস্টাররা যারা পড়াতে আসছেন আমাদেরকে, তো একটু মনের মধ্যে ছিল যে না, আমিও হয়তো প্রথম দিকে যখন একদম কলকাতা যখন আসি, তখন একটু মনে ছিল হয়তো আমিও ল পড়তে, ব্যারিস্ট্রি করতে বাইরে যাব। কিন্তু টাকার তো সেরকম সুবিধা ছিল না। কাজেই সব থেকে ইজি যেটা ছিল চার্টার্ড তো আপনি অ্যাকাউন্টেন্সি। দুটোই সাইমালটেনিয়াসলি পড়েছেন, হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং ল? হ্যাঁ, না, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি তো আমাদের গ্র্যাজুয়েশন সঙ্গে সঙ্গে করা যেত। যখন 76 এ কলেজ জয়েন করলাম,
77-এ এন্ট্রেন্স পরীক্ষা হতো, ও সেই এন্ট্রেন্সের মাধ্যমে তো আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হয়ে গেছে লয়ের আগে। 1981-এ নভেম্বর মাসে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করলাম। আর প্রত্যেকটা মানে হ্যাঁ, ধাপ আপনি ফার্স্ট চান্সেই হ্যাঁ, হ্যাঁ, ইয়ে সব করেছিলেন। ফার্স্ট চান্সই হয়েছে। ইভেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে গিয়ে তো অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়েছিলাম। তখন টাটা অর্গানাইজেশন আমাকে ডেকেছিল। টাটা সেন্টারে 1 বছর আমি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পর্যন্ত করেছি। আচ্ছা, হ্যাঁ, আর তারপরে ল করলেন। হ্যাঁ, ল করলাম। তারপরে আপনাদের নিজস্ব তারপরে ইকোনমিক্সে পিএইচডি করলাম। কার কাছে? এই প্রফেসর আলোক ঘোষের আন্ডারে। শিলিগুড়িতে? না, না, এখানেই। এখান থেকে আহ, করলাম, কিন্তু আমার রেজিস্ট্রেশনটা উনি করালেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। কেন? আমি এমকম আমি করিনি। তো ক্যালকাটা ইউনিভার্সিটি এমকম ছাড়া, পোস্ট গ্রাজুয়েশন ছাড়া এটা অ্যালাউ করে না। কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বম্বে ইউনিভার্সিটি, এবং অনেক ইউনিভার্সিটি আছে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সিকে পোস্ট গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট ধরে, তারা আমাকে রেজিস্ট্রেশন তারা অ্যালাউ করে। তো আপনার প্রফেসর বিষয় ঘোষেরই কি, একজন বিষয় কি ছিল থিসিসের? ইকোনমিক রিফর্মস অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া। ইকোনমিক রিফর্মস ইকোনমিক কোন বছরে করেছেন? আমি করলাম, আমার আমি 95-96-এ জয়েন করলাম, তো 7 বছর প্রায় আমার লেগে গেল। ইয়ার 2001-এ আমার পিএইচডি কমপ্লিট হয়। তার মানে আপনি পোস্ট লিবারালাইজেশন হ্যাঁ, ইন্ডিয়াকে মাথায় রেখে রিফর্মের কথা ওখান থেকে বলেছেন। মোটিভেট হয়েই আমি এই যে গ্লোবালাইজেশন যেটা চলছিল, হুম, যে আপনি স্বদেশী কথা বলছেন, তো WTO তখন আসছে, ডাঙ্কেল প্রপোজাল, এগুলোর যা একটা এফেক্ট ইন্ডিয়াতে কি পড়বে, তো তারই পরিপ্রেক্ষিতে আমার মাথায় এলো যে একটা প্রফেসর ঘোষের সাথে প্রায় আলোচনা হতো। তো উনি বললেন যে, তোমার এত ইন্টারেস্ট আছে তো তুমি পিএইচডি করে নাও। আমরা ঠিক আছে, আরও একটু সুনিশ্চিতভাবে হয়ে যাবে। তো একটা অর্গানাইজেশন ছিল এখানে, IIDS, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, তার উনি লাইফ মেম্বার করালেন। আর তার অনেকগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে। আমার বায়োডাটা দেখবেন, হুম, আমি 1995 সালে, তখন এই যে গ্লোবালাইজেশনের চক্করে মেক্সিকোতে পিসো ক্রাইসিস হয় 1994-এ। হুম, সেলিনাস বলে এখন নতুন প্রেসিডেন্ট এসছে। হুম, তো মেক্সিকান পিসো ক্রাইসিসের উপর আমার একটা পেপার, সুইডিশ স্কুল অফ ইকোনমিক্সে, জুলাই 1995-এ আমি ওখানে পেপার পড়তে গিয়েছিলাম। ওকে, হ্যাঁ, তো তখন থেকেই আমার মাথায় এমন এসছে যে একটা এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, একটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। কাজে এই পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যেটা আছে, ইজি মানি, মানে ফ্লাই বাই গেজ, আসে চলে যায়। তো এটা কিন্তু যে কোনো ইকোনমিকে যে কোনো সময় ডিস্টার্ব করতে পারে। যেটা উম, শুধু মেক্সিকোতে নয়, অনেকগুলো কোম্পানিতে এরকম ডিস্টারবেন্স হয়েছে। তো ওর উপরেই আমার একটা কম্পারেটিভ স্টাডি ছিল। তার মধ্যে চায়নার ব্যাপারটা ছিল, মেক্সিকোর ব্যাপারটা ছিল, আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো কম্পেয়ার করে দেখলাম যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তাও ভালো, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যে কোনো সময় ক্ষতি করতে পারে। হুম। দেখুন, সেই সময় আমিও সাংবাদিকতার মধ্যগগনে আপনি যে সময় হুম, ছিলেন, এবং আমার চোখের সামনেই একটা মানে কি বলবো অবরুদ্ধ অর্থনীতি তার হুম, দরজাটা খুলে গেল, এবং খুললেন খোদ নরসিংহ রাও এবং হুম, মনমোহন সিং। যে গভর্নমেন্টের নিজেরই অস্তিত্ব বিপন্ন, সেই সাহসটা তিনি দেখিয়েছিলেন। হুম। কেননা চন্দ্রশেখরকে প্লেনে করে টাকা পাঠিয়ে দিতে হয়েছিল, মানে সোনা পাঠিয়ে দিতে হয়েছিল ব্যাংক অফ লন্ডনকে। হ্যাঁ, এটা বিওপি আমার ক্রাইসিস যেটা হ্যাঁ, হয়েছিল। এবং ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের এমন জায়গায় পৌঁছলো যে IMF 2 এর সপ্তাহ টাকা ছিল সুদ না দেওয়ার আমাদের কাছে। অবস্থা ছিল না। সেটা ছিল না, আবার আমাদের কাছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা এক পরিমাণে কমে গেছে। 2 মাস কি 3, 2 সপ্তাহ কি 3 45 সপ্তাহ। ডেজ এর হ্যাঁ, মতো 2 সপ্তাহ কি 3 সপ্তাহ বেশি আমরা ইম্পোর্ট আর করতে সাস্টেইন পারতাম করতে না। পারতাম না। হ্যাঁ। So there was a compulsion, but still there was a courage of conviction that there is no other way than this. কিন্তু এটা দেখুন, যদি আপনি ওই বিষয়ে যদি যান, যেহেতু আমি একটু স্টাডি ডিপে করেছিলাম, তো এই জিনিসটা হলো কেন যে রাজীব গান্ধী ওই থেচরোনমিক্স যখন আরম্ভ হয়েছে, রিগোনমিক্স অ্যান্ড থেচরন, তখন উনি মনে করলেন যে আমরা ফরেন ডেট একটু বাড়বো। আর উনি ইম্পোর্টকে তখনই লিবারালাইজ করে দিয়েছিলেন, আর অনেক টাকা ফরেন ডেট আমাদের নেওয়া হয়েছিল। তো এক হিসাবে ওটা দিস ওয়াজ এ কাইন্ড অফ ডেট ক্রাইসিস। আর ডেট ক্রাইসিসটা ল্যাটিন আমেরিকাতে কিন্তু আর্লি 80s চলে এসেছিল। অগস্ট 1982-তে ফার্স্ট ল্যাটিন আমেরিকাতে, মেক্সিকোতে আগে ডেট ক্রাইসিস এসছে, পরে এটা ইকুইটি ক্রাইসিস এসছে। বুঝলাম, কিন্তু তখন একটা খুব ডানকান প্রপোজাল, গ্যাট ইত্যাদি নিয়ে আমাদের, আমি তো এইসব কিছু বুঝতাম না, হুম, কিন্তু আমরা জার্নালিস্ট হিসেবে উই হ্যাড টু বি জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান। বুঝতে পেরেছেন না? যখন যেটা ঘটে তখন সেটা সম্পর্কে আমাদের কৌতূহলী হতেই হয়, ইচ্ছে হোক অনিচ্ছায় হোক। যেমন ইয়ে কী বলে,
হর্ষদ মেহতার সৌজন্যে হুম, আমি ওই কি বলে ফাংশনিং অফ শেয়ার মার্কেট বইয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওই সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং হতো, সে সকালবেলা শুরু হতো, রাত্রি 2টো অবধি চলতো। আর আমরা ঠায় বসে থাকতাম যে কখন ব্রিফিং হবে। প্রথম দিকে ব্রিফিং শুনে আমি ভাবতাম কি শুনছি, গ্রিক না ল্যাটিন, কিছু বুঝতেই পারছি না। তারপরে ধীরে 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 নিজের চেষ্টায় একটা সময় এলো যখন আমি বুঝতে শুরু করলাম হর্ষদ মেহতা বদমাইশিটা কী করেছে, বুঝতে পেরেছেন? ঠিক সেইভাবেই ততদিনে প্রণববাবু এসে গেছেন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হয়ে। আর প্রণববাবুর মতো রাজনৈতিক শিক্ষক আমি খুব কম দেখেছি। হ্যাঁ, আমি কিছু বুঝতে না পারলেই যোজনা ভবনে চলে যেতাম। হুম, আমাদের অফিস ছিল আইএনএস বিল্ডিং, উল্টো দিকে যোজনা ভবন, হেঁটে যেতাম, গিয়ে ওনাকে বলতাম এটা আমি বুঝতেই পারছি না, একটু বুঝিয়ে দিন তো, তখন উনি পুরোটা বুঝিয়ে দিতেন। তারপরে তো নিজেই তিনি দায়িত্ব, গ্যাট ফ্যাট এসবে হলো। আজকের পৃথিবীতে when you look back and compare it with today's year, ডব্লিউটিও বলে কোনো বস্তু আছে তো ডোনাল্ড ট্রাম্প একাই শেষ করে দিয়েছে। তাহলে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম অফ উইথ দিস বিশ্ব বাণিজ্য সংস্থা? দেখুন, এটা বুঝতে গিয়ে আরও একটু বেঁকে যেতে হবে। দেখুন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বোঝান না পরে আমাদের, না, না, আমার দর্শকরা এসব বোঝে, অতটা না, বুঝবে না। আমি খুব সহজ সরল ভাষায় আমি বলছি। বলুন। যে দেখুন, 1944-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, তখনই প্রেসিডেন্ট রুজভেল্ট সে একটা প্ল্যান করেছিল, তাকে বলা হয় গ্র্যান্ড এরিয়া প্ল্যান। ঠিক আছে? ওই গ্র্যান্ড এরিয়া প্ল্যানের অবজেক্টিভ ছিল, এটা 24 জুলাই 1941-এ উনি এই পরিকল্পনা করেছিলেন। আর তখনকার জন ম্যানার্ড কেইনস আর ওখানকার একজন আমেরিকান ইকোনমিস্ট স্টলওয়ার্ট, দুজনকে নিয়ে উনি বললেন যে একটা তোমরা দেখো যে পোস্ট গ্লোবালাইজেশন, এই যে কলোনিয়ালিজম যখন শেষ হয়ে যাবে, তখন আমরা কীরকমভাবে ইন্টারন্যাশনাল এই পুরো ব্যবস্থাটাকে দেখব। তো একটা একটা খুব সুনিয়োজিতভাবে এটাকে, ইট ওয়াজ দি ইকোনমিক colonialism was replaced by economic globalism by setting up three institutions which are called as Bretton Woods institutions। তার মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার মধ্যেই আপনার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংক, আর তার মধ্যেই এটা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, যেটা আইটিও। না, না, কিন্তু ওই আইটিওটা মার্কিন যুক্তরাষ্ট্র তখনও বুঝতে পেরেছে যে এটা গ্লোবালাইজেশনের এমন অবস্থায় আমি চলে যাব যেখানে আমরা, তো তখনও ও অবজেক্ট করলো। মার্কিন যুক্তরাষ্ট্র 1944-এ আইটিও আর হতে দেয়নি, ওটা আরও ডেফার করে দিল। সে গিয়ে আবার অক্টোবর 1947-এ ফার্স্ট জানুয়ারি 1948 থেকে ওটা গ্যাট, একটা টেম্পোরারি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড অনলি ইন্ডাস্ট্রিয়াল গুডসের জন্য। তারপর এটা করে করে অনেক রকম রাউন্ড অফ টক্স হলো, আর 1986-এ গিয়ে এটা ইউরোপীয় রাউন্ড টক্স আরম্ভ হলো। সেখানে গিয়ে এটার মধ্যে সেই ডাঙ্কাল প্রপোজাল যেটা বলছেন, সেখানে তারা প্রপোজ করলো যে না, নট অনলি ইন্ডাস্ট্রিয়াল গুডস, অ্যাগ্রিকালচারকে এর মধ্যে ঢুকাতে হবে, সার্ভিসেসের মধ্যে ছিল না। এই যে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, নানা রকম পরে আমাদের দেশে যে এত এখন ঢের মানে ইন্স্যুরেন্স কোম্পানি বাইরে থেকে, ব্যাংকিং সব বাইরে থেকে, তো ওটা কিন্তু গেটের মধ্যে আগে ছিল না। এটা ডাব্লিউটিও যখন 15 এপ্রিল 1944 যে প্রণববাবু কথা বললেন, মার্কিস মানে মরক্কোতে গিয়ে ওখানে 15 এপ্রিল 1994-এ এই ডাব্লিউটিও এগ্রিমেন্টটা সাইন হলো, যেটা 1 জানুয়ারি 1995 থেকে ফর্মালি ডাব্লিউটিও হয়েছে। এবারে আপনি প্রশ্ন করছেন যে এই ডাব্লিউটিও আদৌ কি এখন কোনো এক্সিস্টেন্স আছে? এখন এই যে আপনি শুনে মানে একটা ইতিহাস এরকমভাবে আছে যে বার্লিন ওয়াল 1989-এ ভেঙে যায়, ঠিক আছে? 1989 was the 1989, defining হ্যাঁ, year of the ডিফাইন world. আর তারপরে সোভিয়েত রাশিয়া সেটা কোলাপস করে যায়। তো 1990 আগে ভারতবর্ষে পর্যন্ত ভারতবর্ষে কংগ্রেসের আধিপত্য তো কোলাপস ওখানে করে। বাইপোলার ওয়ার্ল্ড থেকে ইউনিপোলার ওয়ার্ল্ডে আমরা এন্টার করলাম। ওই ইউনিপোলার ওয়ার্ল্ডে যখন এন্টার করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করলো যে আমাদের এই যে ওপেন মার্কেট ইকোনমি, এটি হচ্ছে একদম সাইনা কোয়া নন, ঠিক আছে? তো মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে গ্লোবালাইজেশন কাহিনিটা বলতে লাগলো। আর ভারতবর্ষেও কিন্তু দেখুন, ভারতবর্ষে আর চায়নার মধ্যে কিন্তু তফাৎ আছে। চাইনা যতদিন তারা নিজের ইকোনমিটাকে বেঁধে রেখেছিল মাও তসে-তুং এর জীবন পর্যন্ত, 1976-এর পরে ডেং জিয়াওপিং মানে ওই যে গ্যাং অফ ফরের কাহিনীটা হয়ে যাওয়ার পর 1978 উনি যখন ধরলেন, বাই দ্যাট টাইম কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এরকম মানে ক্লোজড ইকোনমি রেখে আমরা উন্নতি করতে পারবো না। তারা কিন্তু গ্র্যাজুয়ালি ওই 1980 থেকেই তারা কিন্তু আস্তে আস্তে করে
আর তারা এমন নয় ধুমধাম করে একসাথে গ্লোবালাইজেশনে তারা চলে যায়নি। তারা আগে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রাইস মেকানিজমকে ভাঙলো, তারা মানে কমিউনিস্টগুলোকে ভেঙে দিয়ে তারা এগ্রিকালচারাল সেক্টর রিফর্ম করলো। তারপরে তাদের ও যে এসওইজ যে ছিল, স্টেট ওন এন্টারপ্রাইজ, বড় বড় যে পিএসইউস, সেগুলোকে ভেঙে দিয়ে টিভিইজ, টাউন অ্যান্ড ভিলেজ এন্টারপ্রাইজ, সেটা তারা করলো। এই গ্র্যাজুয়ালি তারা আগে ইন্টারনাল রিফর্মটা করলো, তারা সেক্টর বাই সেক্টর গেল। 1990 পর্যন্ত তারা নিজের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করলো। তারপরে ওরা দেখলো যে আমাদের এখানকার যে লোকাল যে চাইনিজ, যাকে আমরা এনআরআই বলি, ওদের এথনিক চাইনিজ, তো ওরাও তো যখন ওখানে সুযোগ পায়নি, সব ক্লোজড ইকোনমি ছিল, কন্ট্রোল ছিল, ওখানে ব্যবসা বাণিজ্য করতে দিত না, তো ওদের যে এন্টারপ্রেনিয়রশিপ ক্লাস ছিল সেটা বাইরে চলে গিয়েছিল। তো এই এথনিক চাইনিজকে তারা টার্গেট করে বললো তোমরা চলে এসো, তোমাদের জন্য আমরা সব ফেসিলিটি দেবো। তো ওখানে তারা একটা এসিজেড কনসেপ্টটা নিয়ে এলো, স্পেশাল ইকোনমিক জোন। ওই স্পেশাল ইকোনমিক জোনে তারা সব রকম ফেসিলিটি তাদেরকে দিয়েছে। তো প্রথম দিকে ওদের এথনিক চাইনিজরা যে আমাদের এনআরআই টাকা এখানে নিয়ে আসে লোন হিসাবে, এখানে আমরা তো এখনও পর্যন্ত আমাদের পলিসি ক্লিয়ার নেই ফরেন ইনভেস্টমেন্টের জন্য। তো আমরা আমাদের এনআরআইকে যতটা বেনিফিট দিচ্ছি না, তার থেকে বেশি বেনিফিট আমরা দিচ্ছি মাল্টি ন্যাশনাল কোম্পানিজগুলোকে। তো এই এথনিক চাইনিজরা কিন্তু প্রথমে ওরা নিজের একটা লয়্যালটি দেখিয়ে নিজের কান্ট্রিতে, আর বাই দ্যাট টাইম তারা বিদেশে পড়েছে, বিদেশে পড়াশোনা করে তারা ওরা টেকনোলজিটাও বুঝতে আরম্ভ করেছে, আবার তার টাকা পয়সা তাদের কাছে। তো প্রথম দিকে কিন্তু চায়নাতে এই এথনিক চাইনিজরাই কিন্তু ওখানে এসে কারবারটা আরম্ভ করলো। পরে ওরা মানে মাল্টিন্যাশনাল কোম্পানিজদের লাইসেন্স নিয়ে ওখানে সব আরম্ভ করলো এগুলো। তো 90 সালে যখন আমরা আন্ডার দি কম্পালশন, এই যে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসে আমরা একটা আইএমএফের চাপে যে টাকা নেব, সেই কন্ডিশনালিটিজ মেনে আমরা পলিসি ফ্রেমওয়ার্ক পেপার পিএফপি, সে প্রেসক্রিপশন তারা দিল, এইভাবে তোমাকে যেতে হবে। তো আমরা ওই সব এলপিজি, দেশকেই তাই হ্যাঁ দেয়। এলপিজি, ওই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, ওরকম। তো আমরা ওই ওয়াশিংটন কনসেনসাস একটা পেপার হয়েছিল, ওয়াশিংটন কনসেনসাস হিসাবে ওই পিএফপিকে আমরা চালু করে তারা বলে দিল, আমরা যাকে বলি মনমোহনমিক্স, ওটা মনমোহনমিক্স কিছু ছিল, ওটা আইএমএফের প্রেসক্রিপশন জিনিসটা ছিল। এভাবে তোমাকে মানে ওই যে লাইসেন্সিংকে ডিলাইসেন্সিং করে দিতে হবে, ডিপ্রাইভেটাইজেশন করে দিতে হবে, এই যে আমাদের যে কোটা সিস্টেম ছিল, কোয়ান্টিটি রেস্ট্রিকশনগুলো তুলে দিতে হবে, ফরেন ইনভেস্টমেন্ট তোমাকে অ্যালাউ করতে হবে, সমস্ত তোমাকে এই প্রাইভেটাইজেশন দিকে যেতে হবে, নানান রকম এই যে প্রেসক্রিপশন যেটা ছিল ওরা এক এক করে এটা করতে আরম্ভ করলো। এরকম আমরা করলাম। এতে ফলে হলো কি যে আমাদের যে এখানে domestic একটু industry- আপনাকে হ্যাঁ, থামাই। হুম, দেন সিয়াওপিং এসে বললেন যে টু গেট রিচ কুইকার ইজ নট এ ক্রাইম। আরেকটা মন্তব্য করলেন যে আমার বেড়ালের রং দেখার দরকার নেই, যতক্ষণ পর্যন্ত as long as বেড়াল it else- বেড়াল ইঁদুর ধরতে পারছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবং যেটা শুরু হলো, ওদের এক একটা ফেজে এক একটা নাম দেয়। তো হুম, তখন বললো চায়না ইজ প্র্যাকটিসিং কমিউনিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স। এখন এখানে একটা মজার কথা আছে। হ্যাঁ, বাজপেয়ী গভর্নমেন্ট যখন হয় তখন আমি তো বিজেপির ইকোনমিক সেল প্রথম থেকে দেখে আসছি 1992 সাল থেকে। হুম, তখন প্রেসিডেন্ট ছিলেন এখানকার প্রফেসর অসীম ঘোষ। হ্যাঁ, তো যিনি 1998 ওই ইয়ে সালে গেলেন এখন গভর্নর যিনি হয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, ভালো বন্ধু। তো তখন একটা চাইনিজ ডেলিগেশন সারা ভারতবর্ষে তারা এসেছে, এক একটা সিটিতে। কলকাতাতে এসেছে। তো কলকাতায় এখন এয়ারপোর্টের পাশে যে অশোকা হোটেল, ওখানে আমাদের প্রায় 7-8 জন আমরা ছিলাম, আর ওদের প্রায় 10-11 জন তারা এসছে। আমি চাইনিজ ডেলিগেশনকে, কারণ তখন তো আমার তো ইকোনমিক্সে পিএইচডিটাও চলছিল, তো আমার খুব একটা ইন্টারেস্ট ছিল। তো আমি ও চাইনিজ ডেলিগেশনকে বললাম যে আপনারা তো মানে এই ক্যাপিটালিজমের বিরুদ্ধে, তো আপনারা এত সমস্ত চতুর্দিকে এত রিফর্মস করছেন, সব গ্লোবালাইজেশন কথা বলছেন, তো জানেন কি বললো ওরা? তার মানে একটা লাইনে তার আনসার দিল যে ওপেন মার্কেট ইকোনমি ইজ নট এক্সক্লুসিভ টু ক্যাপিটালিজম। কি সুন্দর ফ্রেজিওলজি করলো। মানে ওপেন মার্কেট ইজ নট এক্সক্লুসিভ রাইট অফ ক্যাপিটালিজম, এটা মানে আমাদের মধ্যেও যে কোনো লোক এটা ওপেন মার্কেট, তার মানে ওপেন মার্কেটে তারা ক্যাপিটালিজমের সাথে একটু ডিফারেন্ট করে তারা প্রেসক্রাইব করলো। চাইনিজদের কথা আলাদা, চাইনিজরা মানে খুব ভালো ব্যবসা বুঝে, আর তারা নিজের শুধু country ব্যবসা। স্বার্থে করতে। চায়না এখন মিলিটারিলি আমেরিকা চাইতে একটু পিছিয়ে আছে, কিন্তু ফাইন্যান্সিয়ালি চায়না ইজ ওয়ে অ্যাহেড অফ ইউনাইটেড স্টেটস। মিলিটারিতে কিন্তু আপনাকে ওখানে ধারণাটাকে চেঞ্জ করে। মিলিটারি এখন মিলিটারি হয়ে গেছে পুরোপুরি টেকনোলজি বেসড। এক্স্যাক্টলি। আর টেকনোলজি মানে এআই। আর এআইতে চায়নাতে যে ডাটা সেন্টারগুলো তারা যে প্রথম দিকে
আজ থেকে 20 বছর আগে তারা মানে সুপার কম্পিউটার কি তারও অনেক বিরাট বড় বড় কম্পিউটার তারা আগে থেকে ওখানে বসাতে আরম্ভ করেছে। কাজেই চায়না এখন টেকনোলজিতে অনেক আগে আছে। সারা বিশ্ব এখন চলছে একটা ট্রিনিটির মধ্যে। এই ট্রিনিটিটা কার? এই ট্রিনিটি হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কমপ্লেক্স আর টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। মানে এমআইসি, এফআইসি আর টিআইসি। চায়না যেভাবে আমেরিকা এখন এটা বলতে পারেন যে মিলিটারি আর টেকনোলজি এই দুটোতে কিন্তু চায়না কিন্তু পিছিয়ে নেই। চায়না একটু পিছিয়ে আছে ওই ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। এই যে ওদের যে ব্ল্যাক রক আছে, ভ্যানগার্ড আছে, স্টেট স্ট্রিট আছে, যেটা সারা দুনিয়ার প্রায় 40 ট্রিলিয়নের বেশি তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পুরো ফাইন্যান্সকে এই গোটা বিশ্বে যে ফরেন পোর্টফোলিও যে চলে ওটা AUM বলে, ওরা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো তাদের আন্ডারে ম্যানেজমেন্ট যেটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তারা কিন্তু আজকে যেহেতু বড় বড় কোম্পানি আছে, এই ধরুন আপনি টেকনোলজিতে আজকে অ্যাপেল বলুন, গুগল বলুন, অ্যালফাবেট বলুন, মাইক্রোসফট বলুন, এগুলো কোম্পানিকে কিন্তু ইনডাইরেক্টলি এরাই কন্ট্রোল করছে। ব্ল্যাকরক, ভ্যানগার্ড, স্টেট স্ট্রিট, আরও ধরুন জেপি মর্গান আছে বা গোল্ডম্যান স্যাক্স আছে, কিন্তু এরা কয়েকটা ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে, এর উপরে কিন্তু দখল চায়নার নেই। এর উপর দখল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। চায়নার নিজের কোম্পানিগুলো আছে, কিন্তু চাইনিজ ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টকে কিন্তু চায়না এগুলোকে প্রডিউস করে, অ্যাপেলের ফোন প্রডিউস করে। হ্যাঁ, সে তো ম্যানুফ্যাকচারিং হাব। হুম। দেখুন কি হলো, মানে এই যে কাহিনীটা আমি বলছিলাম, তো 1944-এ আমেরিকা কি করলো, মানে ও খুব দূর পর্যন্ত ভেবে নিয়ে ও বললো যে গোল্ড স্ট্যান্ডার্ডকে তোমরা রাখবে না, ডলারকে আমি ইন্টারন্যাশনাল কারেন্সি অফ রিজার্ভ করে দিচ্ছি, সবাই টাকা কিন্তু এটাই রাখো, আর আমি তার বদলে তোমাকে যখন তোমরা ইচ্ছা করবে তোমাদেরকে আমি গোল্ড দিয়ে দেবো। আর তখন গোল্ডের যে রেট ছিল $35 পার আউন্স, বলে কোনো ব্যাপার নয়, তোমরা ডলারে টাকা দেবো, তোমার ডলার যদি ইচ্ছে করো তখন তুমি আমাকে দিয়ে দেবে, আমি তুমি গোল্ড দিয়ে দেবো। মানে তার একটা রেট ফিক্স করে দিল যে তুমি ধরো $100 মিলিয়ন তোমার কাছে আছে, তার পরিবর্তে $35 পার আউন্স হিসাবে এটা আমার একটা চুক্তি রইল, একটা রাইটিংয়ে কমিটমেন্ট। সেটা পরে প্রেসিডেন্ট নিক্সন 1971 আগস্টে এসে বলল না আর দিতে পারবো না। কেন? তারা 1965-এ যে ভিয়েতনাম বার হলো, সেখানে অনেক ডলার তারা প্রিন্ট করে। আগে ছিল যে যত তার কাছে গোল্ড আছে ততটাই ডলার তারা প্রিন্ট করবে, কিন্তু ভিয়েতনাম ওয়ারে তারা ডেফিসিট করে করে অনেক ডলার, এই ফ্রান্স, ইংল্যান্ড এরা বুঝতে পেরেছে। তো এখন তো গোল্ডের দাম তো অনেক বেশি হয়ে গেছে, আর এদিকে দেখছি যে ডলার অনেক বেশি প্রিন্ট করছে। তো তারা বললো যে ভাই তুমি আমাকে গোল্ড ফেরত দাও। ও বললো কিছুদিন ভরসায় রাখলো, পার্সিয়াল কনভার্টিভ রাখলো, তারপরে বললো একেবারে না। তাহলে এই 14 অগস্ট 1971 বোধহয় নিক্সন বললো যে আর আমি গোল্ড ফোল্ড কিছু দিতে পারবো না, তোমার ইচ্ছে রাখলে করো। আর এর মধ্যেই তখন অয়েল শক হয়, আর তেলের দাম অনেক বেড়ে যায়। তখন থেকে এই গোল্ড, অয়েল, ডলার এগুলো সব কিন্তু একেবারে নেক্সাস আছে। অয়েলের দাম তখন প্রায় ধরুন $3 পার ব্যারেলের কাছাকাছি ছিল, সেটা $12 পার ব্যারেলের কাছাকাছি হয়ে যায় ওই 1971 to 1973। তখন আমেরিকা আবার চালাকি করে ওই পেট্রো ডলারের কাহিনী সমস্ত মিডল ইস্ট কান্ট্রিকে বললো যে তোমরা যদি এই চাও এটা তোমাদের সিকিউরিটি, তো আমি তোমাকে ডিফেন্স সিকিউরিটি দেবো, আর তুমি যত সমস্ত পেট্রোল বিক্রি করবে তোমরা অন্য কোনো কারেন্সিতে না বিক্রি করে তোমরা ডলারে বিক্রি করবে। তো ডলারের যে ডিমান্ডটা, আদারওয়াইজ যেটা গোল্ড ব্যাকিং ছিল না, ওটা সে কায়দা করে বললো যে তুমি ইনভয়েসিং যেটা করবে ওটা ডলারে করবে। তো সারা বিশ্বে এনার্জি দরকার, তেল নেবে, তো তেল নিতে গিয়ে তোমার ডলার দরকার, কারণ ডলার এখন ডলার দরকার হলে পেট্রোল মানে ওই ডলারের ডিমান্ডটা থেকে গেল। ওকে, নাও কামিং ব্যাক টু যেটাখানে থেকে শুরু করেছিলাম। দেখুন, WTO একটা গোটা পৃথিবীর কাছে একটা আশার সঞ্চার করেছিল, বিশেষ করে ভারতবর্ষের মহাদেশে। অফকোর্স আমরা এগ্রিকালচার সেক্টরে এই মনসান্টোকে সেই তখন থেকে ঢোকানোর চেষ্টা হচ্ছে, আজ পর্যন্ত আমরা রাজি হইনি। কিন্তু একটা মাল্টিপোলারিটি, ইন্টারডিপেন্ডেন্স একটা অর্থনীতিতে, যে আমার মাল আমি যাকে খুশি বিক্রি করব, অনেক ইম্পোর্ট ব্যারিয়ার নিচে নেমে এলো, সবই একটা ব্যবস্থা ছিল, তার একটা কাঠামোও তৈরি হয়েছিল, এবং টু অ্যান এক্সটেন্ট ওয়ার্ল্ড মুভ টুয়ার্ডস দ্যাট। কিন্তু এই লোকটা এসে ওয়ান ম্যান
like a bull in the china shop. He has completely dismantled that multipolarity. এখন হচ্ছে মাই ওয়ে আর হাইওয়ে। তাতে আলটিমেটলি আমেরিকা কি লাভবান হবে আমি জানি না, বাট ডু ইউ থিঙ্ক দ্যাট লাইক চায়না কুডন্ট কেয়ারলেস? এই যে চায়নার প্রস্তুতিটা ছিল, এই যে 150% ট্যারিফ, 350% ট্যারিফ, ও তো সকালবেলা উঠে যা মনে হবে সেই ট্যারিফটাই বসিয়ে দেয়। আর আমাদের সামান্য একটু ট্যারিফে আমরা কিরকম কেঁপে গেলাম। শুধু তাই নয়, আমরা একটা লোক ক্লেম করছে ফলসলি দ্যাট হি হ্যাজ স্টপড ইন্দো পাকিস্তান এই স্কারমিশ ওভার, যেটাকে আমরা অপারেশন সিন্দুর টিন্দুর বলছি, এবং বারবার অন্তত 24-25 বার বলেছে ইন ভেরিয়াস প্ল্যাটফর্মস। বাট ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ দ্য গামশন অর দ্য গাটস টু স্ট্যান্ড আপ টু হিম অ্যান্ড সে দ্যাট এনাফ ইজ এনাফ, মিথ্যে কথা আর বলবেন না। দেখুন, এখানে 2-3টা কারণ আছে। মানে এই বিষয়টাকে একটু আরও ক্লিয়ারলি বুঝতে লাগে যে WTO জিনিসটা কেন তৈরি হলো, আবার কেন মার্কিন যুক্তরাষ্ট্র এটা আস্তে 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 করে এটাকে শেষের দিকে নিয়ে এসছে। তো ব্যাপার হচ্ছে যে WTO যখন নিয়ে আসা হলো, তখন এই যে বললাম যে ইউনিপোলার ওয়ার্ল্ড আর গ্লোবালাইজেশনকে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র ধাক্কা দিয়ে দিয়ে বললো সবাই খোলো বাজারটাকে খোলো। বাজারটা খোলো মানে মার্কেট অ্যাক্সেসটা নেওয়া। আর মার্কেট অ্যাক্সেস, আমেরিকা কোনোদিন গুডসের মার্কেট নিতে চায়নি, ও চেয়েছিল সার্ভিসেসের মার্কেট। তার মানে তার যে ব্যাংকিং, তার যে ইন্স্যুরেন্স, তার যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, তার যে ফরেন ক্যাপিটাল ফ্লো, টেকনোলজি ফ্লো, তার মানে গুডসের দিকে ইন্টারন্যাশনালাইজেশন করাটা, ওটা তো একটা জিনিস ছিল WTO মারফতে। কিন্তু সার্ভিসেসকে ইন্টারন্যাশনালাইজ করা, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র সেই জিনিসটাকে নিজে হাতে রাখে। তার মানে ফাইন্যান্সিয়াল ইকোনমিটাকে, ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরে রিফর্মস, এটা ওর অবজেক্টিভ ছিল গ্লোবালাইজেশন মারফতে। তো WTO করে ও তো বললাম না যে ইন্ডাস্ট্রিয়াল গুডসের সাথে সাথে এগ্রিকালচারের কিছুটা অ্যাডভান্টেজ আছে, এগ্রিকালচারে গ্লোবালাইজেশনের রাস্তায় নিয়ে এলো। কিন্তু ওর আসল দিকটা ছিল সার্ভিসেসটা। তো এই সার্ভিসেসটা হওয়ার পথে যখন WTOতে নেগোসিয়েশন হতে আরম্ভ করলো, তখন সব কান্ট্রি দেখছে যে আমার কম্পিটিটিভ স্ট্রেংথ কোথায় আছে। তো যখন ভারতবর্ষ আর অন্যান্য যে ডেভেলপিং কান্ট্রি, তারা WTOকে আস্তে আস্তে যখন বুঝতে লাগে, তখন তারা বললো যে ঠিক আছে, তুমি তোমার মার্কেট অ্যাক্সেসটা চাইছো গুডসে, ইন্ডাস্ট্রিয়াল গুডসে, এবারে তুমি মার্কেট অ্যাক্সেস চাইছো এগ্রিকালচারে। তো এগ্রিকালচারে ওখানে একটা পেঁচ এসে গেছে। এগ্রিকালচারে পেঁচ মানে কি, ওরা বলছে যে এগ্রিকালচার যদি আমি তোমাকে এক্সপোর্ট করব, তখন একটা WTOর মধ্যে একটা ক্লোজ আছে সাবসিডি। একটা সাবসিডির অনেক রকম আছে, ঠিক আছে, আম্বার বক্স আছে, ব্লু বক্স আছে, ঠিক আছে, তো গ্রিন বক্স আছে। তো সেখানে WTO যখন সাইন হয়, তখন বলা হয় যে তোমাকে আমি গ্রিন বক্স সাবসিডি শুধু অ্যালাউ করব, মানে কিছু কিছু সেক্টরে, বাকি আমি তোমাকে এই সাবসিডি যেটা অ্যালাউ হবে ওটা একটা লিমিটের মধ্যে হবে। ডেভেলপিং কান্ট্রিকে 10% আর ডেভেলপড কান্ট্রিকে 5%। তো সেখানে ভারতবর্ষ বলল যে ঠিক আছে, আমি তোমাকে সাবসিডি যদি এরকম দিতে হয়, তাহলে পুরো সাবসিডি তুমি ট্রান্সপারেন্সি, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে চাইল না। তো ওর জন্যে ভারতবর্ষ বললো যে এই এগ্রিকালচারটাকে খুলতে গিয়ে 2-3টা জিনিস আছে। যে এই যে যখন WTO বলা হলো, তখন বলা হয় 80-81-এর যে প্রাইস থাকবে। এখন আজকের দিনে যে গমের দাম ছিল 81 সালে, যেটা এখন ভারতবর্ষ বলছে তুমি বর্তমানে যে এগ্রিকালচার দাম রয়েছে, তার উপরে তুমি 5% বা 10% লাগাও। তুমি এখন ওটা ক্যাপিং করে, তার মানে সাবসিডি তুমি আমাকে দিতে চাইছো না, অথচ তুমি সাবসিডি পুরোটা দেবে। তো সেখান থেকে অনেকগুলো WTOর মধ্যে সাবসিডি না দিলে তো যে কোনো প্রেসিডেন্ট উল্টে যাবে। হ্যাঁ, তো এখন তারা চাইলো যে সাবসিডি ওদের হাতে থাকুক, আর আমরা আমাদের মতো করব, আর আমরা যা চাইবো তোমাকে তোমার করতে হবে, এই তো বাংলা কথা। তো ওটা যদি করতে যাও, তাহলে ভারতবর্ষ বললো যে তাহলে তো আমাদের তো এটা ইটস এ ওয়ে অফ লাইফ, আমাদের জীবন জীবিকার তো চলে এগ্রিকালচারের উপরে। তো তুমি যদি বলো যে সাবসিডি তুলে দাও, এখানে স্টক হোল্ডিং তুমি পারবে না, তুমি মিনিমাম প্রাইস সাপোর্ট দিতে পারবে না, এগুলো চলবে না,
ঠিক আছে? তো এইসব নিয়ে যখন যখন প্রথমে WTO যখন তৈরি হয়েছে না, তখন আমরা এই এগ্রিমেন্টের ইন্ট্রিকেসিসগুলো জানতাম না। আমার নিজেরও একটা বই আছে WTO মনোগ্রাফ অন WTO, যেখানে আমি সমস্ত এগ্রিমেন্ট, এগ্রিকালচার, এই যে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড রিলেটেড সার্ভিসেস, এই ট্রিপস টেকনোলজি ব্যাপারটা জানতাম। তো আমরা তো ট্রিপস তখন, অ্যান্ড ট্রিমস। হ্যাঁ, তো ট্রিপস অ্যান্ড ট্রিমস, ট্রিমস হচ্ছে ইনভেস্টমেন্টকে নিয়ে, আর ট্রিপস হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে নিয়ে। তো ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ছিল, ঠিক আছে? এগুলো আমরা তখন বলে যে ঠিক আছে, দরকার নেই। ওরা তুমি WTO-তে 1/1/2005 থেকে হচ্ছে তোমার 10 বছর বাদে তুমি চালু করবে। তার মানে 1/1/2005 থেকে তুমি প্যাটেন্ট রাইটটাকে তুমি নিয়ম বদলি করো, তাড়াহুড়া করছে। এইসব বলে টলে মানে একটা মানে কামড়ে ধরেছে যে ঠিক আছে আস্তে আস্তে করে তোমরা আসবে, কিন্তু প্রথমে দিকে তুমি গ্যাট নাও, তারপরে সার্ভিসেস নেবে। তো সার্ভিসেসে ভারতবর্ষ বললো যে সার্ভিসটাকে খুব পিকুলিয়ার ওয়েতে, হয়তো দর্শকরা হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারে, কিন্তু সোজা ভাষায় যে সার্ভিসেস মানেটা হচ্ছে যে সার্ভিসেস, আমার লোক ওখানে গিয়ে, তোমার আমার ইঞ্জিনিয়ার, আমার ডক্টর, আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওখানে যে গিয়ে সার্ভিস, আমরা এটা ধরলাম। তারা সার্ভিসেস মানেটা বললো যে কমার্শিয়াল প্রেজেন্স, মানে অর্থাৎ যেখানে ক্যাপিটাল বেসড যে সার্ভিসেসগুলো, মানে আমার ব্যাংকিং, আমার ইন্স্যুরেন্স কোম্পানি, আমার শিপিং কোম্পানি, আমার অন্যান্য যে সার্ভিস রিলেটেড যে তারা যে KPM, যে বিগ ফোর যেটাকে আমরা বলি, তারা আসতে পারবে। অথচ তোমার যে আমাদের কাছে তো ওটা নিয়ে আসার জন্য তো ক্যাপিটাল দরকার। আমরা বললাম যে ভাই আমাদের কাছে তো মানুষ আছে, তুমি তোমার ভিসা রেস্ট্রিকশনসগুলোকে সরিয়ে দাও, আমার লোককে ওখানে গিয়ে কাজ করতে দাও। বললাম না, তা না। তার মানে ওখানে 4 রকম ধরনের ছিল। যে একটা হলো তুমি তোমার কান্ট্রিতে বসে ওখানে সার্ভিসেস দিতে পারবে, ওটা ইন্টারনেট সার্ভিসেস, যেটা ভারতের জন্য খুব লাভ করেছে। উপযোগী। ইনফোসিস এগুলো, আমরা এখান থেকে কম্পিউটার ইন্টারনেট সার্ভিসেস ওখানে দিতে পারি, সেটা একমাত্র আমাদের লাভে গেছে। তারপরে আছে কনজামশন অ্যাপ্রোড। কনজামশন মানে তোমার রুগী ওখানে গিয়ে এলাজ করতে পারে, তোমার স্টুডেন্ট ওখানে গিয়ে পড়াশোনা করতে পারে। তো আমরা বললাম যে ঠিক আছে, ওই অপরচুনিটিটা আমরা, ইন ওয়ান ওয়ে উই লস্ট দ্যাট অপরচুনিটি। আমরা যদি ভালো এডুকেশনাল ইনস্টিটিউশন, ভালো মেডিকেল ইনস্টিটিউশন, ভালো অন্যান্য সার্ভিসেস, তাহলে অনেক দেশের লোক এখানে এসে আমাদের সার্ভিসেস নিতে পারতো। দ্যাট ইজ কনজামশন অ্যাপ্রোড, ঠিক আছে? তার মধ্যে কিছুটা ট্যুরিজমের অ্যাডভান্টেজ আমরা পেয়েছি। থার্ড ছিল কমার্শিয়াল প্রেজেন্স। কনজামশন মানে কমার্শিয়াল প্রেজেন্স মানে তুমি সাবসিডিয়ারি কোম্পানি খুলে অথবা ব্রাঞ্চ অফিস করে অথবা জয়েন্ট ভেঞ্চার করে ওখানে তুমি ঢুকতে পারো। তার জন্য কিন্তু অনেক টাকা দরকার। সেটা এই অ্যাডভান্টেজটা ছিল আমেরিকায়। তো আমেরিকা সারা বিশ্বে WTO-র এই ফ্যাসিলিটির আন্ডারে সব সারা বিশ্বে তারা ইভেন নাকি রিটেল সেক্টরকে তারা সার্ভিসেসকে ডিফাইন করে দিয়েছে, রিটেল ট্রেডটাও নাকি সার্ভিসেসেরই পার্ট। ওর জন্যে পরে গন্ডগোল হচ্ছে FDI ইন রিটেল ওয়েদার উই উইল অ্যালাউ অর নট। তো আমরা প্রথমে বললাম যে হোলসেলে অ্যালাউ করবো। এ নিয়ে বিজেপি পার্লামেন্টে অনেক ডিবেট করলো। আলটিমেটলি এখন পর্যন্ত অনেকটা ইয়ে আছে, কমার্স। তো এর উপরে ফোর্থ ছিল মুভমেন্ট অফ ন্যাচুরাল পারসন, এটাও কিন্তু M4 যেটাকে আমরা বলি। তো আমরা বললাম যে তুমি যে কমার্শিয়াল প্রেজেন্স M3 চাইছো, আমরা M4 মানে অর্থাৎ আমাদের মুভমেন্ট অফ ন্যাচুরাল পারসন, এটাকে তোমরাকে যদি অ্যালাউ করতে। ওরা বলে না না না, ভিসা আমরা তোমাকে অ্যালাউ করবো না। তারপরে অনেক রকম যায়। তো এই হচ্ছে সার্ভিসেস। তারপরে তারা আইপিআরকে তারা বলে দিল। তো আমাদের এখানকার সমস্ত ফার্মা কোম্পানি লোকসানে চলে এসছে। সারা বিশ্বে আমরা যে জেনেরিক মেডিসিন দিয়ে খুব সস্তা দামে সবাইকে দিতে পারতাম, মানে ভারতবর্ষ যে রাজি হচ্ছে তার বিরোধে কিন্তু আফ্রিকান কান্ট্রি তারা বলছে যে তোমরা করলে আমরা কি খাবো। তারপরে দোহা রাউন্ডে একটা আলাদা করে তাদেরকে এরা হলো যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যেখানে নেই। তো ওই দোহা রাউন্ড যেটা হলো নভেম্বর, সেটাও কিন্তু 9/11 হয়ে যাওয়ার পর তারা দেখলো যে আমরা আমরা এরকমভাবে যদি মনোপোলাইজ করে নিই, আর ডেভেলপিং কান্ট্রি যদি তারা যদি অ্যাক্সেস না পায় গ্লোবালাইজেশনে, তাহলে অনেক বিরোধিতা হয়ে যাবে। কিছুটা লিবারাল অ্যাটিটিউড তারা দেখিয়ে নভেম্বর 2001 যখন চায়নাকেও তারা ইনক্লুড করালো। চায়না কিন্তু 2000 প্রথম দিকে কিন্তু WTO মেম্বার ছিল না। চায়না 2001 সালে WTO মেম্বার হলো। তো 2001 সালে তারা কিছুটা লিবারাল অ্যাপ্রোচ দেখালো যে আমরা ডেভেলপিং কান্ট্রি কিছুটা অ্যাডভান্টেজ দেবো, যেটাকে দোহা রাউন্ড বলা হলো। আলটিমেটলি দোহা রাউন্ডটাকে তারা খেয়ে গেল ওটাকে। তার মানে আস্তে থেকে যখন দেখলো যে ডেভেলপিং কান্ট্রি তারা বুঝে যাচ্ছে, তারা ডিমান্ড করছে, তখন এই মার্কিন যুক্তরাষ্ট্র বললো যে এখানে যদি আমরা থেকে যাই তাহলে আমাকে সমস্ত রেস্ট্রিকশনসগুলো, সমস্ত ট্যারিফ ব্যারিয়ার আমাকে তুলে দিতে হবে। মানে এতদিন হয়ে যাওয়ার পর তারা দেখলো যে এর বিগেস্ট অ্যাডভান্টেজ, চায়না যখন মেম্বার হয়ে যায়, চায়না টুক দ্য ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ দ্য WTO। আর এটা হয়ে যাওয়ার ফলে
চায়নার পুরো মার্কেট, মানে আমেরিকার পুরো মার্কেট দখল। আজকে দেখুন, WTO মেম্বার হওয়ার আগে পর্যন্ত কিন্তু চায়না নিজের কান্ট্রিতে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পেরেছে সব কিছু, কিন্তু তার ইন্টারন্যাশনাল ট্রেডে অতটা শেয়ার ছিল না। আজকে দিনে চায়নার ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে $3 ট্রিলিয়ন তার এক্সপোর্ট হয়, $2 ট্রিলিয়ন ও ইম্পোর্ট করে, $1 ট্রিলিয়ন তার সারপ্লাস আছে। আর এইদিকে চায়নার এক্সপোর্ট হয়ে যাওয়াতে আজকে এখন যে পরিস্থিতি এসছে, এখন যে আপনি ট্রাম্পের যে ট্যারিফের কথাটা বলছেন, এখন তো তার উপায় নেই, কেন তাদের ম্যানুফ্যাকচারিং পুরোপুরি জিরো হয়ে গেছে। ম্যানুফ্যাকচারিং জিরো হয়ে যাওয়ার কারণে তাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা আসছে। আর এখন আমেরিকাতে কিন্তু ডেফিসিট হয়ে যাচ্ছে। এতদিন তো তা অসুবিধা মনে করছিল না, নিজের ডলার প্রিন্ট করে দেবে, ডেফিসিটটা পূরণ হয়ে যাবে। কিন্তু এই প্রিন্ট করতে করতে, বন্ড ইস্যু করতে করতে এখন আমেরিকার ডেট বেড়ে গেছে $40 ট্রিলিয়ন। ওই ডেটটাকে সার্ভিস করতে হবে, তার মানে খানিকটা ডোমেস্টিক আছে, কিছুটা এক্সটার্নাল, কিন্তু ইন্টারেস্ট তো দিতে হবে। $1 ট্রিলিয়ন পর্যন্ত তাকে এখন ইন্টারেস্ট দিতে হচ্ছে। তার যে ডিফেন্স বাজেট $950 বিলিয়ন, তার থেকে বেশি এখন ইন্টারেস্ট বার্ডেন। এনিওয়ে, তারা এখন ওখান থেকে বের হতে চাইছে, বলছে এখন তারা নিজের এখানে ম্যানুফ্যাকচারিং করতে হবে, নিজের এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। সে এখন নতুন যে ইকোনমিক কাউন্সিলের যে চেয়ারম্যান এসছে, ও বলছে যে তুমি এই ট্যারিফটা ক্রিয়েট করো। কাজেই এখন আমেরিকা এতদিন বাদে পুরোটা অ্যাডভান্টেজ সারা ওয়ার্ল্ড গ্লোবালাইজেশনে নেওয়ার পর এখন ডিগ্লোবালাইজেশনের কথা বলছে, এখন ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলছে, আমেরিকা ফার্স্টের কথা বলছে, মেক আমেরিকা গ্রেট এগেইন। তার মানে এতদিন তুমি অ্যাডভান্টেজ নিয়েছো, মানে 1944 সাল থেকে আরম্ভ করে 80 বছর দে হ্যাভ টেকেন দ্য ফুল অ্যাডভান্টেজ অফ দ্য গ্লোবালাইজেশন। এখন ওপেন মার্কেট ইকোনমি, তারা এখন ওটাকে রিভার্স ক্লোজ করে দিচ্ছে। ওকে, নাও ওয়্যার vis-a-vis this world of today, where do we stand? এখানে একটা মস্ত বড় প্রশ্ন। দেখুন, এটা বলতে গিয়ে আরও একটু আমি ডিটেলে, একটু মানে সামান্য ডিটেলে বোঝাতে চাই। বলুন না। দেখুন, আজকে আমরা এখন সারা বিশ্ব কিন্তু একটা নলেজ ইকোনমি, উই আর ইন দ্য এরা অফ নলেজ, সায়েন্স, টেকনোলজি, অমুক তমুক, ঠিক আছে। ঠিক আছে। তো এখানে বিশ্বব্যাংক একটা স্টাডি করেছে, বিশ্বব্যাংক স্টাডি করে দেখেছে যে যেই যে মোদিজি যেটা বলেন যে 2047 আমরা একটা সমৃদ্ধশালী, একটা বিকশিত ভারত হয়ে যাব। তো বিকশিত ভারত হতে গিয়ে তো তোমাকে বুঝতে হবে যে আমার কাছে ইকোনমিক রিসোর্সেস কী আছে। ইকোনমিক রিসোর্সেস 3 ধরনেরই হয়। ডু ইউ বিলিভ ইন দিস? আমি তো মনে করি জুমলা। আমি কি জুমলা আছে সেটাই আমি আসছি, কিন্তু একটু লজিক্যালি বলে দিচ্ছি। ইকোনমিক রিসোর্সেস তোমাকে দেখতে হবে আমার কান্ট্রিতে কী আছে। হিউম্যান রিসোর্স হয়, ঠিক আছে, ক্যাপিটাল রিসোর্স হয়, আবার ন্যাচারাল রিসোর্স হয়। এই 3টা রিসোর্সেস তোমার কাছে কী রিসোর্সেস। এর মধ্যে ইদানিং ওয়ার্ল্ড ব্যাংক একটা স্টাডি করে বলেছে যে ইন দ্য প্রেজেন্ট এরা অফ নলেজ ইকোনমি, হিউম্যান রিসোর্স ইজ দ্য মোস্ট রিচেস্ট রিসোর্স, ঠিক আছে। তার হিউম্যান রিসোর্সের ওয়েটেজ তারা দিয়েছে আউট অফ 100 64, ক্যাপিটাল রিসোর্স আউট অফ 100 16, ন্যাচারাল রিসোর্স আউট অফ 100 20। অর্থাৎ হিউম্যান রিসোর্স আজকের দুনিয়ার সবথেকে রিচেস্ট রিসোর্স। এখন যদি আপনি এটাকে খুব পরিষ্কারভাবে দেখেন, তাহলে আজকে দুনিয়ার, মানে আমি বলি জার্মানি, জাপান, বাকি সবকে ছেড়ে দিন, 3টা কান্ট্রি যদি আপনি কম্পেয়ার করেন, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার 1 30 ট্রিলিয়ন ইকোনমি, অন্যদিকে চায়না 20 ট্রিলিয়ন ইকোনমি, থার্ড আমরা বলি যে উই আর দ্য থার্ড লার্জেস্ট, যদিও থার্ড লার্জেস্ট না, এখন 5th-এ আছি। 5th থেকে এখন IMF এখন যা বলে দিয়েছে, এখন 2026-এ ভারতবর্ষ কিন্তু এই 5th তো থাকবে না, ওখানে তো 4th এস্টিমেট করা হয়েছিল, এখন কিন্তু 6th। এখন বর্তমান যে পজিশন, উই আর দ্য 6th পজিশন। আমার কথা হচ্ছে, সাইজ অফ দ্য ইকোনমি দিয়ে কি হবে, পার ক্যাপিটা ইনকাম কোথায়? না, তো সেটাই তো বলছে, সেটাকে আসি। তো এই যে ব্যাপার, আমাদের ইকোনমিটা হচ্ছে 4 ট্রিলিয়ন, আমাদের যে পপুলেশন 140 crore, মার্কিন যুক্তরাষ্ট্রে 35 crore, সেখানে তার 30 ট্রিলিয়ন। তো তার যে পার ক্যাপিটা বা চায়নার যে পার ক্যাপিটা, তার তুলনায় জাপানের পার ক্যাপিটা, জার্মানির পার ক্যাপিটা, আমরা পার ক্যাপিটাতে 142 নম্বর স্থানে, তাহলে 142, ঠিক আছে। তো এটা কেন হচ্ছে? তো এর কারণ চায়না এতদূর কী করে এগোতে পেরেছে। চায়না আজ থেকে 40 বছর ধরে তারা তাদের হিউম্যান রিসোর্সের উপরে অনেকটা খেয়াল করেছে। আর হিউম্যান রিসোর্স মানে এই হিউম্যান রিসোর্সকে আপনাকে ট্রান্সফর্ম করে নিতে হবে ইন্টেলেকচুয়াল রিসোর্স, মানে মানব সম্পদকে বৌদ্ধিক সম্পদে আপনাকে ট্রান্সফর্ম করতে হবে, যেটা আমরা করতে পারি। এটা করতে গিয়ে আপনাকে এডুকেশনকে ঠিক করতে হবে,
আপনার স্কিল ডেভেলপমেন্টকে ঠিক করতে হবে, আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে ঠিক করতে হবে। এগুলো না করলে আপনি পারবেন না। আমরা কিন্তু এই ধরনের যতই 1991 সালের পর থেকে আমরা কিন্তু এই রিসার্চের উপরে আমরা কোনোদিন খেয়াল করিনি। আমাদের প্রাইভেট সেক্টর বলুন, পাবলিক সেক্টর বলুন, গভর্নমেন্ট বলুন, যে কোনো জায়গা থেকে আমাদের R&D হচ্ছে 0.64% অফ আওয়ার জিডিপি। চায়নার জিডিপি হচ্ছে 20 ট্রিলিয়ন, তার 3% কাছাকাছি তারা জিডিপি R&D। আমেরিকা $30 ট্রিলিয়ন, তার 2.5 to 3% তারা R&Dতে। জাপান করছে 5%, ইসরায়েল করছে 4 to 5%, জার্মানি, আর জাপান আমরা সবাই করছে। আমরা 0.64%। জিডিপি এইটু, তার 0.64, আর তার আবার 50% গভর্নমেন্ট অর্গানাইজেশন করছে, সিএসআইআর, অমুক ডিআরডিও, ইসরো, এরা। প্রাইভেট সেক্টর ওটা তো কিছু করছেই না। তো প্রাইভেট সেক্টরে কোনো স্পেন্ডিং নেই। তো এই কারণে আমাদের এই R&Dতে না হওয়ার কারণে আমাদের এখানে যত সমস্ত পণ্য, এই যে ধরুন টেলিভিশন দেখুন, বা এই যে এলইডি জ্বলছে আমি জানি না, বাকি যত সমস্ত ইনস্ট্রুমেন্ট, আপনার হাতে মোবাইল আছে, ও ল্যাপটপ নিয়ে বসে আছে, গাড়িতে যেটা বসবো, 82% অফ ইন্ডিয়ান অটোমোবাইলস ইজ ইম্পোর্টেড অ্যান্ড ফরেন ব্র্যান্ডেড কার। এই যে মেক ইন ইন্ডিয়া যেটা বলা হচ্ছে, সেটা অ্যাসেম্বলিং। না অ্যাসেম্বলিং, আর অ্যাসেম্বলি, তার ব্র্যান্ডটাও বাইরে, টেকনোলজিও বাইরে, গুডসও বাইরে, সব কিছু বাইরে। কাজেই আজকে আমাদের ইন্ডিয়াতে এই ইম্পোর্ট, যেটা আমরা 1990-91 সালে যে ইম্পোর্ট বেড়ে গিয়েছিল, আজকে ইম্পোর্ট এক্সপোর্টের গ্যাপ অনেক $300 বিলিয়ন আমাদের ইম্পোর্ট হচ্ছে, মানে ট্রেড ডেফিসিট হচ্ছে। এই যে বলছি আমরা এক্সপোর্ট বাড়াবো কেমন? আমাদের টেকনোলজি নিয়ে আমরা তো ইম্পোর্টই করছি সব জিনিস। কাজে আমাদের ফরেন ইনভেস্টমেন্টও বাড়ছে, আবার ইম্পোর্টও বাড়ছে। আর প্রত্যেক বছর যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট থেকে যাচ্ছে, তাকে পূরণ করার জন্য আবার এক্সট্রা আমরা $50 বিলিয়ন আমরা ফরেন ক্যাপিটাল ইম্পোর্ট করছি, আইদার অ্যাজ ফরেন ডেট, অর অ্যাজ ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, অর অ্যাজ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কাজে ফরেন ক্যাপিটালের চাপ, বিদেশি পুঁজির চাপ আমাদের দেশে প্রত্যেক বছর বাড়তেই থাকছে। এই কারণে আজকের দিনে $1 ট্রিলিয়ন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, $1 ট্রিলিয়ন স্টক মার্কেটে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, $700 বিলিয়ন ফরেন ডেট, সব মিলে $2.7 ট্রিলিয়ন বিদেশি পুঁজির ওপর আমাদের উপর চাপ আছে। যার কারণে এই আমরা যে বলি, এটা আমরা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে গেছি। আমাকে মানে যেহেতু ডেফিসিট হচ্ছে, প্রত্যেক বছর ফরেন ক্যাপিটাল আরও আমরা নিচ্ছি, এই করে করে এখন ফরেন ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট, ফরেন কোম্পানি যে আছে তার ডিভিডেন্ড, আর তার যে টেকনোলজি আছে তার উপরে প্যাটেন্টের রয়্যালটি বা লাইসেন্স ফিস, এগুলো দিয়ে প্রত্যেক বছর আমাদেরকে অ্যাবাউট $40 to 50 বিলিয়ন ওই কারেন্ট অ্যাকাউন্টে ওই ফরেন পুঁজিকে সার্ভ করার জন্য দেওয়া হচ্ছে, ফরেন টেকনোলজি। তো এই মেক ইন ইন্ডিয়ার যে কনসেপ্টটা যে আছে না, মেক ইন ইন্ডিয়া ইজ ভেরি গুড। আমরা ইম্পোর্ট করতাম, ইম্পোর্টের জায়গায় আমরা এখানে বিনিয়োগ করাতে পারছি, সে একদিক দিয়ে মোটামুটি ভালো। কিন্তু এটা যদি লং টার্মে যদি আপনি গ্রাফ দেখেন, তাহলে আমাদেরকে বিদেশি পুঁজি থেকে মুক্ত হওয়ার জন্যে আমাদেরকে আলটিমেটলি স্বদেশি টেকনোলজিকে ডেভেলপ করতে হবে। স্বদেশি টেকনোলজি মানে আমাদের স্বদেশি, আমাদের কাছে হিউম্যান রিসোর্স রয়েছে, সেই হিউম্যান রিসোর্সকে এডুকেশনের কোয়ালিটি বাড়াতে হবে, ইউনিভার্সিটিতে সায়েন্স টেকনোলজির জন্য ফান্ড বাড়াতে হবে, ইউনিভার্সিটিতে তো যতদিন আমরা এই যে আইপিআর, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তার অ্যাওয়ারনেস যদি না বাড়াই, আমাদের আইপি ইনোভেশন, স্টার্ট আপের কথা বলছি আমরা, স্টার্ট আপ হচ্ছে, কিন্তু স্টার্ট আপ তো আর বেশি দিন চলে না। বেশিরভাগ স্টার্ট আপ আমাদের আবার ফরেন কোম্পানি তারা কিনে নিচ্ছে, কিন্তু তারা ফান্ডিং তো তারাই করছে। কাজেই এটা একটা লং টার্ম প্ল্যান বুঝতে হবে, আদারওয়াইজ সারা বিশ্বে যে চক্রান্ত যেটা চলছে, সেই চক্রান্তের মধ্যে আমরা তো কিন্তু তার একটা ভিকটিম হয়ে যাচ্ছি। হোয়াট ইজ দ্য প্রবলেম অফ বিং অনেস্ট? আমার বক্তব্য হচ্ছে আমরা যা নই সেটাকে যদি বিশ্বের সামনে হাজির করি, দেন উই বিকাম এ লাফিং স্টক না। যখন আমরা ভারতবর্ষের মতো সাইজ যখন আপনি বললেন কান্ট্রি, না আমি বলে আমাকে শেষ করতে দিন, একটা আমাদের সাইজ অফ দ্য কান্ট্রির সঙ্গে আমাদের গ্রোথ অফ দ্য ইকোনমি ইজ কম্প্যাটেবল, কিন্তু টু শোকেস ইট অ্যাজ গ্রোথ, ইউনো, যেখানে 142nd আমার পার ক্যাপিটা ইনকাম ওয়াইজ আমরা দাঁড়িয়ে আছি, ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ চেস্ট থাম্পিং? দেখুন, আসল কথাটা হচ্ছে যে there is no shortcut to the long cut, ঠিক আছে? ইয়েস। তো এই লং কাটে যেতে গিয়ে আমাদেরকে বেসিক এডুকেশনটাকে, আজকে পশ্চিমবঙ্গের অবস্থাটা দেখুন, এডুকেশনের অবস্থা দেখুন।
আজকে যদি ড্রপ আউটের কথা যদি আপনি দেখেন, মেয়েদের মধ্যে দেখুন 14 থেকে 29 বছর বয়স, যেটা পড়াশোনা বয়স, তার মধ্যে কিন্তু এখন 50% ড্রপ আউট হয়ে যাচ্ছে পড়াশোনায় মেয়েদের। মেল ফিমেল দুটোতেই হচ্ছে। তো এই যে এডুকেশন, সে রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, আমাদেরকে এটা কিন্তু আজকে যেমন ফ্রিডমের সময় আমাদের মধ্যে একটা একটা ফ্যাক্টর ছিল যে আমরা দেশভক্তি করব, লয়্যালটি। তো দেশের প্রতি লয়্যালটি কোথায়? সে লয়্যালটি তো প্রথম দিকে তো আমাদেরকে নিজের দেশের চিন্তা যদি করি, তো আমাদের কৃষিতে যেমন আপনি মনসেন্টোর কথাটা বলছেন, আমি এবার ওই গ্রামের দিকে পূর্ব বর্ধমানে কয়েকটা আলু চাষিদের এতে গিয়েছিলাম। একটা আমরা মঞ্চ করেছিলাম, স্বদেশী জাগরণ মঞ্চ, আলু চাষি কল্যাণ মঞ্চ। সেখানে আমি চাষি ভাইদের সাথে কথা বলতে গেছি। তো ওরা আমাকে আলু দেখাচ্ছে। সেই আলু দুই রকম দেখবেন। একটা আলুর মধ্যে ওই যে উপর থেকে একটু খসা খসা মতন থাকে, সেটা আলুর চোখ হয়, তার রিজেনারেটিং ক্যাপাসিটি হয়। আর একটা প্লেন আলু, ঠিক আছে? তো ওই প্লেন আলু, তার মানে ওর মধ্যে ওটাকে চোখ বলা হয়। মানে, তো আমি একটা আর্টিকেল লিখেছিলাম তার উপরে, অন্ধ আলু, ব্লাইন্ড পটেটো। ব্লাইন্ড পটেটোর একটা আর্টিকেল লেখা আছে। তো ব্লাইন্ড পটেটো মানে রিজেনারেটিং ক্যাপাসিটি, টার্মিনেটিং, ওর ফার্দার রিজেনারেট করতে পারবেন না। তো এই মনসেন্টো কোম্পানি, তো আলু চাষি ভাইরা আমাকে বললো যে ধরুন এই যে আলু যেটা হলো, এটাকে আবার আমরা বীজ হিসাবে ব্যবহার করতে পারবো না। বীজ নিতে গিয়ে আবার আমাকে রেজিস্টার্ড হয়ে ওই মনসেন্টো কোম্পানির কাছে যেতে হবে। তো এই মনসেন্টো বলো, সিনজেন্টা বলো, বা এরা যে আমাদের কৃষির উপরে যেমনভাবে দখল করে নিচ্ছে, তাদেরই পেস্টিসাইড, তাদেরই ফার্টিলাইজার, তাদেরই সিডস, এই যে সিড সভারেন্টির একটা কথা আছে। তো আমাদের সিড কি আমাদের নিজের চাষির থাকবে, না আবার ওই সিডটাকে আমাদের বাইরের বিদেশি কোম্পানির হাতে কিনে নিতে হবে? তো স্বদেশী জাগরণ মঞ্চ এই পুরো কৃষি নিয়ে এখন যে ন্যাচারাল ফার্মিং, এইসব কথা যে চলছে, অর্গানিক ফার্মিং, এগুলো না হলে তো আমাদের সয়েলকে আমরা পয়জনাস করে দিচ্ছি। কিছুদিন আগেই আমি একজন এগ্রিকালচারাল সায়েন্টিস্টকে নিয়ে কথা বলেছিলাম। আপনি যা বলছেন ইজ জাস্ট এ রিপিটেশন অফ হোয়াট হি সেড আমাদের যেটা ট্র্যাডিশনাল ইয়ে ছিল, মেথড অফ এগ্রিকালচার, সেখান থেকে সরে গিয়ে হুম। আমরা মানে রাজ্যটা শুধু না, গোটা দেশটারই সর্বনাশ করে দিচ্ছি। পাঞ্জাবের ফার্মার, পাঞ্জাবে আমার কি বন্ধু আছে, বলছে সে ক্যান্সার রিসার্চ করে। স্পেশাল যায় হ্যাঁ, রোজ। মানে মানে আপনি বিশ্বাস করবেন না, ওখানকার চাষিরা তারা বলছে যে আমরা নিজের খাওয়ার জন্য আমরা তৈরি করছি অর্গানিক ফার্ম, আর বাজারে বিক্রি করার জন্য সে ফার্টিলাইজার, পেস্টিসাইড আমরা ব্যবহার করছি। কিন্তু তারা জানে যে ওই গম বা ওই চাউল, ওখানে ওই যে পেস্টিসাইড, ফার্টিলাইজার দিয়ে আপনি যেটা তৈরি করছেন, দ্যাট ইজ ক্যান্সারাস। কাজেই আজকে আমাদেরকে পুরো ব্যাপারটাকে, ইকোনমিক গ্রোথটাকে আমাদেরকে সাস্টেনেবল, মানে এটা আমাদের এখন ওই যে বললাম যে একটা চিন্তন বৈঠক যেটা হয় আমাদের সংঘ পরিবারে, সেখানে এখন আমরা এটা দেখছি যে আমরা কি ওয়েস্টার্ন মডেল দিয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চাই? ডেভেলপমেন্ট ফর হোয়াট? আজকে যে ডেভেলপমেন্ট মডেল, আমরা সিটি বেস যে মডেল যেটা গ্রহণ করছি। আপনাদের এই সংঘ ইকোনমিক সেলটার একটু বর্ণনা দিন না, কেননা বাঙালি তো খুব সংঘের সঙ্গে পরিচিত নয়, হুম। আর তাদের বিবিধ শাখা সংগঠনের সঙ্গে আরও পরিচিত নয়। দেখুন, সংঘ পরিবার বলতে গিয়ে যখন এটা না, আমি খালি সংঘ চলছে, ফাইন্যান্সের ব্যাপারটা জানতে চাই। ফাইন্যান্সের ব্যাপারটা শুধু স্বদেশী জাগরণ আর্থিক- মঞ্চে একসময় গুরুমূর্তি ছিলেন, হ্যাঁ, উনিও আমাদের গুরুমূর্তি জার্নালিস্ট এখন- ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। এবং তিনি এতই শিরোপ্রীড়ার কারণ হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর, যে মাঝে মাঝেই তিনি খুব বিরক্তি প্রকাশ আমি করতেন। বলছি আপনাকে, এই অর্থনীতি নিয়ে দিয়ে নীতির ব্যাপারে সঙ্গে নানা রকম আনুষঙ্গিক সংগঠন আছে। তার মধ্যে ইকোনমিক ব্যাপার নিয়ে 6খানা সংগঠন আমাদের আছে: ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় কিষাণ সংঘ, সহকার ভারতী, লঘু উদ্যোগ ভারতী, গ্রাহক পঞ্চায়েত, আর স্বদেশী জাগরণ মঞ্চ। তো প্রায় মানে মোটামুটি এই 6টা আছে। তারপরে আমরা অনেক সময় এই বিষয় নিয়ে যখন চিন্তন করি, তখন বিজেপি, প্রত্যেকেরই কি আলাদা এরিয়া অফ এক্সপার্টিস? হ্যাঁ, ভারতীয় মজদুর সংঘ শুধু লেবার ইস্যুস, শুধু লেবার ইস্যুস, ট্রেড ঠিক ইউনিয়ন। আছে। কিষাণ সংঘ চাষি বা চাষবাসকে নিয়ে, তারা এই যে জিএম ফুডের কি ইম্প্যাক্ট হতে পারে বা এই যে, ঠিক আছে। বুঝেছি। স্বদেশী জাগরণ মঞ্চ গোটা ইকোনমিটাকে ইন ডিটেল তারা চিন্তন করে, যে এই বিদেশি কোম্পানি যেটা আসছে, বিদেশি পুঁজি যেটা আসছে, বিদেশি টেকনোলজি যেটা আসছে, এটাকে আমরা কতটা গ্রহণ করতে পারবো। দেখুন, আজকে স্বদেশী মানে এটা নয় যে আপনি এটা আইসোলেশনের মধ্যে থাকবেন, তা নয়। স্বদেশী বিলিভস ইন ওপেন ইকোনমি, বাট অ্যাট দি সেম টাইম ইট বিলিভস যে আমাদের স্থানীয় যারা মানুষ,
যে ধরুন স্থানীয় যে জিনিসগুলো তৈরি, মোদি যেমন যে লোকাল ফর ভোকাল, ভোকাল ফর লোকাল যেটা কথা বলছে, ওই ভোকাল ফর লোকাল মানেটা হচ্ছে আমরা কতটা আমাদের লোকাল যে জিনিসগুলো যে তৈরি হয় সেটাকে আমরা কতটা ব্যবহার করছি। এখন অনেকগুলো জিনিস আছে যার সাবস্টিটিউট, তো আমরা স্বদেশি বিদেশি একটা লিস্ট করা আছে স্বদেশি দ্বারা, সেটা আমরা প্রচার করি। সাবান বলুন, কোলগেট বলুন, যে মানে এই যে দাঁত মাঞ্জার জিনিসটা, তো এখন আপনি কোলগেট ব্যবহার করবেন বা আমাদের স্থানীয় কোনো একটা জিনিস, তো আমরা বলি যে স্থানীয় জিনিসটাকে তোমরা ব্যবহার করো। ওই স্থানীয় জিনিসটাকে ব্যবহার করলে স্থানীয় মানুষ তারা কাজ স্থানীয় পাবে। জিনিসটা ব্যবহার করার নাম কিন্তু তার করে মধ্যে তার মধ্যে এর কোয়ালিটি মধ্যে দরকার। এর মধ্যে সবচেয়ে এর মধ্যেই হচ্ছে সবচেয়ে ফ্রড। ধরুন এই যে বাবা রামদেব, হুম। তিনি আমি যা করি সব মানে না ঠিক ইন্ডিজিনাস আছে, আমি 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 আসি- আমি আসি। করে স্বদেশি সে মানে হাজার হাজার কোটি না টাকার না মালিক হয়ে না না, গেছে। মালিক হতে কোনো অসুবিধা নেই। একটা বিদেশি কোম্পানি কোটিপতি কোটি কোটি টাকা আর্ন করে নিচ্ছে, তার জায়গায় একটা স্বদেশি কোম্পানি আর্ন করলে কোনো ক্ষতি কিছু নেই। কিন্তু তার মধ্যে দরকার হবে ট্রান্সপারেন্সি। আপনাকে কোয়ালিটি রাখতে হবে, তার প্রাইস কম্পিটিটিভনেস থাকতে হবে। কনজিউমার আলটিমেটলি হি ইজ কনসার্ন, যেমন আমাদের গ্রাহক পঞ্চায়েত তারা দেয়ার কনসার্ন কি আপনি যেমন এখন কিছুটা হয়তো আপনি স্যাক্রিফাইস করতে পারেন, স্বদেশি জিনিস একটু হয়তো খাদি যেমন ওরকম সুন্দর না হলেও কিছুটা হলে চলে, কিন্তু একেবারে যে কোয়ালিটি হবে না বা প্রাইস তার ঠিক হবে না। তো প্রাইস কম্পিটিটিভনেস অ্যান্ড কোয়ালিটি এই দুটোকে ঠিক রাখতে হবে, তার জন্য রিসার্চ দরকার আছে, তার জন্য রিসার্চ আছে, তার জন্য মার্কেটিং ফ্যাসিলিটি দিতে হবে আমাদেরকে গ্রামীণ অর্থনীতিকে। তার মানে এখন স্বদেশি জাগরণ মঞ্চ কী চায় যে আমরা স্থানীয় ইকোনমিটাকে স্ট্রং করতে গিয়ে আমাদেরকে তাদের মার্কেটিং সাপোর্ট দরকার, তার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তার জন্য টেকনোলজি সাপোর্ট দরকার। তো আমরা স্বাবলম্বী ভারত বলতে গিয়ে আমরা স্বাবলম্বন এন্টারপ্রেনিয়রশিপ উদ্যমী ভারতবর্ষের মানুষ গোড়া থেকে কিন্তু ধরুন আজকে ব্রিটিশরা আসার আগে মানে আমরা তো তখন তো স্বদেশী ছিলাম, আর আমাদের পণ্যগুলো বাইরে যেত, হুম। কেমন করে যেত? তার মানে আমাদের আমাদের র মেটেরিয়াল বাইরে। আমাদের ট্যালেন্টের অভাব নেই, কিন্তু ট্যালেন্টের অভাব নেই। এই তো 1757 পর্যন্ত এটা ধরুন আমাদের মেডিসন যে একটা যে করেছে, রিসার্চ করেছে, তখন ওটাতে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষ সারা দুনিয়ার যে আমদানি তার 25% ভারতবর্ষ কন্ট্রিবিউট করত। তখন কিন্তু আমেরিকা কিছুই করতো আমদানি না। না, রফতানি। হ্যাঁ, না, না। আমদানি মানে ইনকাম। হুম, মানে আমি ও ইম্পোর্ট হ্যাঁ, বলছি না। আচ্ছা। টোটাল ইনকাম, আমাদের আয়, জিডিপি। আমদানি রপ্তানি তো পরে ব্যাপার। রপ্তানি তো তখন আমাদের বুঝতে পেরেছি, হ্যাঁ। তখন তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে মানে মানে মুঘল এম্পায়ারের সময়ে 1757 আগে শুধু পশ্চিমবঙ্গ থেকে আনডিভাইডেড বেঙ্গল used to contribute 40% of the exports, total exports. শুধু পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিন্তু সমস্ত ওয়ার্ল্ড ইনকামের, আমি আজকে তো পশ্চিমবঙ্গের ইন্ডিয়ার জিডিপিতে 5.6%, কিন্তু সেই সময়ে পশ্চিমবঙ্গ সারা দুনিয়ার যে জিডিপি তার 9 to 11% কন্ট্রিবিউট করত। পশ্চিমবঙ্গ না, গোটা আনডিভাইডেড আনডিভাইডেড বেঙ্গল। বেঙ্গল, তো আনডিভাইডেড বেঙ্গল বলতে গিয়ে কিন্তু তার মানে আমাদের আজকের দিনে যে পশ্চিমবঙ্গ আছে সেই পশ্চিমবঙ্গ, তার মধ্যে মুর্শিদাবাদ, তো আনডিভাইডেড বেঙ্গলের তো ক্যাপিটাল ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে মুসলিম যে কাপড় টেক্সটাইল, আর এই হুগলির আশেপাশে আমাদের জুট ইন্ডাস্ট্রি, মানে টোটাল তার মধ্যে কন্ট্রিবিউশন কার ছিল? জুট টেক্সটাইল অ্যান্ড কটন টেক্সটাইলস, এই দুটো কন্ট্রিবিউশন সেটাতে এখনও কিন্তু কিছু ভাগ ঢাকার দিকে আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু এই পশ্চিমবঙ্গের মধ্যেই ছিল। ঠিক আছে, কাজেই আমি বলছি যে তার এমন মানে কোনো আপনি ব্যাপার নয়। আমি যদি ইফ আই গট ইউ রাইট, স্বদেশি টেকনোলজি, স্বদেশি গুডসের মধ্যে এখনও যদি আমরা যদি ঠিক মতন তার উপরে যদি কনসেন্ট্রেট করি, তার উপরে যদি প্রায়োরিটি দিই, এই যে আমাদের যে এখন বর্তমান যে পলিসি রয়েছে সেই পলিসি পার্সপেক্টিভ মধ্যে যদি চেঞ্জ নিয়ে আসতে পারি, ফোকাস যদি আমরা স্বদেশি রাখি, তাদের আমাদের সঞ্চয়ের টাকাও আছে। আজকে তো পশ্চিমবঙ্গে কী হচ্ছে, একটা আমি কথা বার করেছিলাম যে সঞ্চয় বেশি বিনিয়োগ কম, জমি মানুষ বেশি জমি কম। তার মানে এখানে ডেন্সিটি অফ পপুলেশন অনেক বেশি, এখানে ইনভেস্টমেন্ট নেই, যদিও এখানকার সঞ্চয়, আমাদের এখানকার সঞ্চয় টাকা চলে যাচ্ছে ধরুন মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ু। আজকে এই ফলে আজকে কর্ণাটকা বলুন বা তামিলনাড়ু বলুন, গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, তার থেকে আমাদের আয় পার ক্যাপিটা ইনকাম কিন্তু অর্ধেক থেকে কম। জিডিপি তো অর্ধেক কম আছেই, এটাও কম। কাজেই যে পরিস্থিতি এখন সারা ভারতবর্ষকে ইন দ্য কনটেক্সট অফ গ্লোবাল সিনারিও আমরা দেখছি, গোটা
ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু সেরকম। একদিকে ভারতকে একদিকে রাখেন বা চায়না আর ইউএসকে একদিকে রাখেন, সেখানে আমাদের চিত্র ভারতবর্ষে যেটা আসছে, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের চিত্রটা ওই রকমই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। তার মানে আপনি যেটা বলছেন, টু সামারাইজ, সেটা হচ্ছে আগে আমরা ইংরেজদের কলোনি ছিলাম, হুম। এখন আমরা উন্নত বিশ্বের কলোনিতে পরিণত হয়েছি। নট ইন সো মেনি ওয়ার্ডস, হ্যাঁ, কিন্তু আপনি যা বললেন যে প্রত্যেকটা যে কোনো সেক্টরের দিকে তাকান, উই অনলি হ্যাভ মানে আইদার ফরেন টেকনোলজি আর ফরেন প্রোডাক্ট, এবং আমরা তাই নিয়েই ঘুরছি। মানে এমনকি জামা কাপড়ে ফরেন ফরেন ক্যাপিটাল, ফরেন টেকনোলজি অ্যান্ড ফরেন গুডস। আজকে এমনও তো আপনি দেখছেন, এই যে পিৎজা হাটের মধ্যে আপনার নিজের পুঁজি, আপনি নিজের ছেলেকে যদি বলেন যে ব্যবসা করো বা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে করো, তাহলে আপনার পুঁজি দিয়ে আপনি তৈরি করছেন, আপনারই লেবার, সব কিছু আপনার, কিন্তু ফরেন ব্র্যান্ড অ্যান্ড ফরেন টেকনোলজি। কাজেই ফ্র্যাঞ্চাইজির টাকা হ্যাঁ, দিতে তার হবে। মানে বছরের শেষে আপনি যদি ধরুন 2 কোটি টাকা লাগিয়ে যদি 20 লক্ষ টাকা যদি আর্ন করেন, তার মধ্যে 15 লক্ষ টাকা ওকে দিয়ে দিচ্ছেন, আপনার হাতে থাকছে 5 লাখ টাকা। সো দেখুন, আমরা এমন একটা বিষয় নিয়ে চর্চা করেছি যেটা নিয়ে সাধারণত বাংলায় কেন মানে চর্চাই হয় না এখানে, আমাদের মিডিয়াতে। জানা এই ইস্যু নিয়ে চর্চা করা দরকার। আর 2 নম্বর আরও একটা কথা আমি আপনাকে বলে রাখি, আজকের দিনে কিন্তু যে টোটাল যে আর্নিং, আজকে আমেরিকায় যে বললাম যে $30 ট্রিলিয়ন তার ইকোনমি আছে, আপনি অবাক হয়ে যাবেন, এই $30 ট্রিলিয়ন মধ্যে 30% দে আর আর্নিং অনলি ফ্রম দি আইপিআর, তার প্যাটেন্ট বা ট্রেডমার্ক, এর থেকে যে রেভিনিউ আসছে। আমি অনেক দিন আগের ফিগারটা আপনাকে বলছি, তার ইউএসপিটিও যে ফিগারটা জাহির করেছে, আইপি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি $7.7 ট্রিলিয়ন ওই $30 ট্রিলিয়ন মধ্যে কন্ট্রিবিউট করে। তার মানে আমাদের টোটাল আজকে 140 কোটি মানুষ, এগ্রিকালচার, সার্ভিসেস, ম্যানুফ্যাকচারিং, পাবলিক সেক্টর, প্রাইভেট সব মিলিয়ে আমাদের কত যোগ হচ্ছে $4 ট্রিলিয়ন। আর তারা শুধু আইপিআর দিয়ে আর্ন করছে $8 ট্রিলিয়ন, উইচ ইজ ডাবল অফ ওরে। তার মানে আমাদের ফোকাসটাকে ধরতে হবে যে আজকে কী দিয়ে আপনি টাকা আর্ন করছেন। টাকা আর্নিং শুধু এগ্রিকালচার বা শুধু ম্যানুফ্যাকচারিং দিয়ে হচ্ছে না, তার মধ্যে বৌদ্ধিক সম্পদের অনেক বিরাট বড় অংশ আছে। সেটা যদি আপনি না করেন, আর আমাদের ভারতবর্ষে তো একটা এত বিরাট বড় হিউম্যান রিসোর্স, এটাকে যদি আমরা যদি কাজে লাগাই, আগামী দিনে বিকশিত ভারত যদি আপনি হতে চান, তাহলে আপনাকে এডুকেশন, রিসার্চ, এটাকে প্রায়োরিটি দিতে হবে। এটাকে প্রায়োরিটি দিয়ে নিজের যে মানুষের যে আমাদের যে মেধা আছে, এই যে কুশাগ্রতা, আমাদের যে প্রজ্ঞা আছে, এটাকে আমাদেরকে কাজে লাগাতে। এটাকে আমরা যদি মেন্টালিটি আমরা এরকম রাখি যে আমরা ফরেন টেকনোলজি ব্যবহার করব, তাহলে কিন্তু আর হবে না। তাহলে আমরা এরকম আপনারা মানে হাউ ডু ইউ লেভারেজ উইথ দ্য গভর্নমেন্ট? গভর্নমেন্ট আপনাদের কথা শোনে, না আপনারা আপনাদের মতো প্রচার করে যান আর গভর্নমেন্ট এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বার করে দেয়? দেখুন, এখন তো আপনাদের গভর্নমেন্ট, ইউ কান্ট কমপ্লেন। না আপনাদের বলতে গিয়ে গভর্নমেন্ট ইজ অলওয়েজ গভর্নমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি যে কোনো সে তো একটা আইডিয়ালিক সিচুয়েশন। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর আমাদের যে আনুষঙ্গিক সংগঠনের মধ্যে যে আর্থিক চিন্তন গ্রুপ যেটা বললাম, আমরা আমাদের তরফ থেকে সরকারকে বা বিজেপি পলিটিক্যাল পার্টিকে আমরা সবসময় অ্যাডভাইস করি যে এই করলে ভালো হয়। তারা যতটা গ্রাহ্য করতে পারে, যতটা অ্যাকসেপ্ট করতে পারে, তাদের নিজের যে কন্ডিশনস আছে সেটা দিয়ে যতটা সম্ভব করে শোনে না তা নয়, শোনে আর তার পালন করার অন এ স্কেল অফ 10 কতটা পার্সেন্ট শোনে? সেভাবে মানে ইন প্রিন্সিপাল তো সব কিছু তারা অ্যাকসেপ্ট করে যে ঠিক আছে, এই সে স্বদেশি ভাবনা। আমরা যে বলি, সরকারও বলে যে ফর দি সরকার স্লোগানের জন্য ন্যাশনাল বলে, ইন্টারেস্ট, সরকার স্লোগানের জন্য বলে, আপনারা বাস্তবায়িত করার জন্য বলেন। না, গভর্নমেন্টের হয় কি, গভর্নমেন্টের তো দেখুন আজকে যদি আপনি দেখেন 1991 সাল থেকে যে রিফর্মস প্রসেস চালু করা হয়েছে, সেই রিফর্মস প্রসেসের মধ্যে অনেক রকম বাধ্যতা সরকারের থেকে গেছে। অনেকগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট আছে, WTO বলুন, ক্লাইমেট চেঞ্জে বলুন, প্যারিস এগ্রিমেন্ট বলুন, তো সরকারের অনেক রকম অব্লিগেশন আছে, মানলাম। সেই অব্লিগেশনগুলোকে মধ্যে দিয়ে আবার অনেক রকম তারা এই যে কান্ট্রি টু কান্ট্রি এগ্রিমেন্ট করে।
ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে, বাইলেটারাল নানা রকম এগ্রিমেন্ট আছে। তো সেই সবকে দেখে আবার অনেকটা রিজনাল এগ্রিমেন্ট আছে। তো এইসব করে সরকার যতটা পারে তার ততটা করছে, কিন্তু আলটিমেটলি যেটা আমি বলতে চাইছি, এই যে স্বদেশি মডেল অফ ইকোনমিক্স বা আমাদের যে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যাপারটা যেটা আছে, তো এটা করতেই হবে। আর আমাদের উপনিষদগুলোতেও যা কথাগুলো বলা আছে যে তেনা ত্যক্তেনা ভুঞ্জিতা, সারা বিশ্বকে এই মডেলটা অ্যাকসেপ্ট করতে হবে। আদারওয়াইজ যেভাবে কনজিউমারিজম বাড়ছে, যেরকম এক্সপ্লয়টেশন অফ দ্য ন্যাচারাল রিসোর্সেস হচ্ছে, যেরকম গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এগুলো কিন্তু আলটিমেটলি সে মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা চায়না হোক বা যে কোনো কান্ট্রি হোক, এটা সাস্টেনেবল মডেল নয়। তার জন্যে ইউনাইটেড নেশনসও সাস্টেনেবল মডেল দিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে এখন যে কম্পিটিশন চলছে, এই কম্পিটিশন কারণে আপনি দেখছেন যে আজকে একটা ওয়ার লাইক সিচুয়েশন সবসময় চলে আসছে। তো এই দিস ইজ আনফেয়ার ভিউ। এই সেটাকে ট্রাম্পোনমিক্স বলুন বা যে কোনো আপনি ডেফিনেশন দিতে পারেন, এটা দিয়ে কিন্তু মানে পিস অ্যান্ড প্রসপেরিটি যে কথাটা, সেটা হবে না। সেটা হবে না। ওকে, আপনারা এতক্ষণ শুনলেন, আপনাদের কাছে এমন একজন অতিথিকে হাজির করলাম যার নিজের বিষয়ে তার প্রজ্ঞা জ্ঞান আপনার সঙ্গে, তার বক্তব্যের সঙ্গে আপনি এগ্রি করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু ইউ ক্যানট ইগনোর হিম। মিস্টার আগরওয়াল, আবার বারে বারে আপনার সঙ্গে আসবো। নেক্সট টাইম আমরা কথা বলবো হাউ টু রিজেনারেট বেঙ্গল। দর্শকদেরকেও একটু বলে দিতে চাই হ্যাঁ, যে ইকোনমিক আমি ম্যাপিং অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের জন্যে, যেহেতু আমি পশ্চিমবঙ্গেরই ভূমিপুত্র, কাজেই আমি জেলাভিত্তিক, গ্রামভিত্তিক এক একটা জেলা জীবন জীবিকা, যেমন কুচবিহার থেকে আরম্ভ করে ঝাড়গ্রাম পর্যন্ত, ঠিক আছে, এই 23টা জেলার মধ্যে কোন জেলায় কীরকম উৎপাদ তৈরি হয়, আবার ওখানকার মানুষের ওখান স্থানীয় যে জিনিসটা যেটা আছে সেটাকে বেশ করে মোদিজি যেটা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের কথা বলেছেন, সেটা কিন্তু আমরা দেখছি যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের কথা নেই, কারণ মেনি ডিস্ট্রিক্ট মেনি প্রোডাক্টস, এক একটা ডিস্ট্রিক্টে অনেক রকম জিনিস আছে। তো দার্জিলিংয়ে শুধু চা নয়, দার্জিলিং চায়ের সাথে দার্জিলিং অরেঞ্জ আছে, দার্জিলিংয়ে আরও অনেকগুলো জিনিস আছে, পরিকাঠামোর জিনিস আছে, ট্যুরিজম আছে। তো এগুলোকে বেশ করে আমি গোটা পশ্চিমবঙ্গকে 5টা ভাগে ভাগ করেছি: উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, সুন্দরবন আর জঙ্গলমহল। এই 5টা জোনে ডিভাইড করে, তো নেক্সট টাইম আমরা যখন বসবো এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করবো। থ্যাংক ইউ। নমস্কার।